ট্যাগ কোশ্চেনে কোন কোন বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর ট্যাগ কোশ্চেনের জন্য কি কি জানতে হবে এবং কি কি প্রয়োজন সেটা নিয়ে আমরা সম্পূর্ণ এক্সপ্লেন করব। তো ফার্স্টে আমাদের জানতে হবে কি ট্যাগ মিনিংটা কি, ট্যাগ কোশ্চেন মিনিংটা কি। ট্যাগ মিনিং হচ্ছে জোড়া দেওয়া, লাগানো বা যোগ করা। আর কোশ্চেন মিনিং কি? কোশ্চেন মিনিংটা হচ্ছে প্রশ্ন। ট্যাগ কোশ্চেন মিনিং হচ্ছে জোড়া দেওয়া, লাগানো, যোগ করা, প্রশ্ন। ট্যাগ কোশ্চেন অপর একটি নাম আছে, অনেকে জানে আবার অনেকে জানে না, সেই বিষয় নিয়ে আমরা একটু দেখি। ট্যাগ কোশ্চেন এর অপর নাম কি? টেইল কোশ্চেন বা মিনি কোশ্চেন। হোয়াট ইজ দ্য মিনিং অফ টেইল কোশ্চেন? টেইল মিনিংটা হচ্ছে লেজ। আমরা সকলে জানি টেইল মিনিং হচ্ছে লেজ। আর মিনি মানে সংক্ষিপ্ত বা ছোট বা ক্ষুদ্র। এখানে টেইল কোশ্চেন বা মিনি কোশ্চেন বলার একটা অবজেকশন, কারণ হচ্ছে এটা প্রশ্ন শেষে লেজের মতো করে বা শেষে লাগিয়ে দেওয়া হয়, এই জন্য অনেকে এটাকে টেইল কোশ্চেন বা মিনি কোশ্চেন বলে থাকে। ট্যাগ কোশ্চেন না কোশ্চেন ট্যাগ, এই বিষয় নিয়ে অনেকে কনফিউশন থাকে। অনেকে মাঝে মাঝে কোশ্চেন করে যে ট্যাগ কোশ্চেন হবে না কোশ্চেন ট্যাগ হবে। বিশেষ করে ট্যাগ কোশ্চেন এবং কোশ্চেন ট্যাগ দুটা কারেক্ট। তো তোমাদের যেটা উইশ হয় সেটা বলতে পারো। তারপরও আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশিরভাগ ইউজ করা হয় ট্যাগ কোশ্চেন। এখন ট্যাগ কোশ্চেনটা কোথায় থেকে এলো এবং কিভাবে? এখানে ট্যাগ কোশ্চেন আমেরিকান ফর্ম, থাম বা অ্যাকসেন্ট। আমরা যেটা ইউজ করি ট্যাগ কোশ্চেন, এটা হচ্ছে আমেরিকান ফর্ম, থাম বা অ্যাকসেন্ট। আর কোশ্চেন ট্যাগ এটা কি? ব্রিটিশ ফর্ম, ব্রিটিশ থাম বা ব্রিটিশ অ্যাকসেন্ট। হ্যাঁ, আমরা সবচেয়ে বেশি ইউজ করি কি? ব্রিটিশ অ্যাকসেন্ট অনুযায়ী সবকিছু আমরা কি করি? ইংলিশটা রিডিং করে থাকি বা ইংলিশ সম্পর্কে জানি। এটা কোনো ব্যাপার না, এটা হচ্ছে ব্রিটিশ টার্ম আর এটা হচ্ছে আমেরিকান টার্ম, দুটাই কারেক্ট। তো আমরা ট্যাগ কোশ্চেন বলতে পারি আমেরিকান থেকে ব্রিটিশ, ব্রিটিশ থেকে আমেরিকান, দুটা আমরা প্রোনাউন্সিয়েশন করি। ট্যাগ কোশ্চেন হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে অ্যাফার্মেটিভ ট্যাগ আর একটি হচ্ছে নেগেটিভ ট্যাগ। অ্যাফার্মেটিভ ট্যাগ বলতে সেন্টেন্সটা যখন নেগেটিভ হয় তখন আমরা ট্যাগ কি করি? তখন ট্যাগ অ্যাফার্মেটিভ করি। আর যখন সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তখন আমরা ট্যাগটি কি করি? নেগেটিভ ট্যাগ করি। ট্যাগ কোশ্চেন মূলত দুই প্রকার হতে পারে। কেমন? অনেকে কোশ্চেন করে ট্যাগ কোশ্চেন আবার কিভাবে দুই প্রকার হতে পারে। তো ট্যাগ কোশ্চেন কেন দুই প্রকার হয়, কিসের জন্য হয়, কেমন ভাবে রিয়েলাইজ করব কোনটা কোন ট্যাগ সেটা বলি। ট্যাগ বেজ অন আইসোলেটেড সেন্টেন্স, এটা আবার কি? আরেকটা আছে ট্যাগ বেজ অন ফ্যাসেজ। ট্যাগ বেজ অন আইসোলেটেড সেন্টেন্স বলতে এটা সেন্টেন্স আকারে থাকবে, কোনো সেন্টেন্সের সাথে মিল থাকবে না, এক একটা আলাদা আলাদা সেন্টেন্স থাকবে, কোনো সেন্টেন্সের সাথে সামঞ্জস্যপূর্ণ বা কোনো সেন্টেন্সের সাথে রিলেটেড বা কোনো সম্পর্ক থাকবে না, সেটা হচ্ছে আইসোলেটেড সেন্টেন্স। কোনো সেন্টেন্সের সাথে মিল থাকবে না, এক একটা এক এক ধরনের সেন্টেন্স। আর ট্যাগ বেজ অন প্যাসেজ, এই প্যাসেজ সেন্টেন্স বলতে কি বোঝায় বা প্যাসেজ ট্যাগ করছেন বলতে কেমন? একটি গল্পের উপর যখন 5টি সেন্টেন্স ডিভাইড করা হয় বা ভাগ করে দেওয়া হয়, যেমন একটা প্যাসেজ থেকে যখন 5টা সেন্টেন্স তৈরি করা হবে সেটা হবে কি? প্যাসেজ ট্যাগ। কেমন করে হয়? মানে প্রতিটা সেন্টেন্স এক একটার সাথে এক একটা সেন্টেন্সের মিল থাকবে, সেটা হবে ট্যাগ বেজ অন প্যাসেজ। ট্যাগ কোশ্চেন করতে হলে কি কি বিষয় তোমার জানা অত্যন্ত জরুরি, সেই বিষয় সম্পর্কে ফার্স্ট অফ অল তোমাদের জানতে হবে। নাম্বার 1, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ সেই বিষয়ে সর্বপ্রথম তোমার ধারণা নিতে হবে। নাম্বার 2, সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স না ইম্পারেটিভ না অপটেটিভ না এক্সক্লেমেটরি না ইন্ট্রোগেটিভ, সেই বিষয় সম্পর্কে তোমার আইডিয়া নিতে হবে। নাম্বার 3, সেন্টেন্সে সাবজেক্ট বা পার্সন বিষয় সেই সম্পর্কে তোমার আইডিয়া নিতে হবে। সেন্টেন্সের সাবজেক্ট সম্পর্কে জানতে হবে, সাবজেক্ট নিয়ে আমরা ডিসকাস করব। সেন্টেন্সে অ্যাফার্মেটিভ না সেন্টেন্সটি নেগেটিভ সেই বিষয়ে আইডিয়া নিতে হবে, সেটা আমরা ডিসকাস করব। তারপর সেন্টেন্সে পার্সন কোনটা, পার্সন সম্পর্কে অনেকে জানে না, সেই বিষয় নিয়ে আমরা একটু ডিসকাস করব। সো ডিয়ার লার্নার্স, মূল বিষয়গুলো না জানলে কখনো তোমরা ট্যাগ কোশ্চেন ভালোভাবে পারবে না, এই জন্য এই বিষয়গুলো ফার্স্ট আমি আইডিয়া দেব। যদি তোমরা অক্সিলারি ভার্ব সম্পর্কে না জানো বা অক্সিলারি ভার্বগুলো যদি ভালোভাবে না চেনো তাহলে তোমরা ট্যাগ কোশ্চেন খুব একটা ভালো পারবে না, এই জন্য ফার্স্টে আমি অক্সিলারি ভার্বটা তোমাদেরকে চিনিয়ে দিই। এখানে ইংলিশ গ্রামারে অক্সিলারি অর হেল্পিং ভার্বের সংখ্যা টোটাল আছে কয়টি? 12টি। ইংলিশে শুধুমাত্র অক্সিলারি অর হেল্পিং ভার্বের সংখ্যা 12টি আছে। এখানে অক্সিলারি অর হেল্পিং ভার্বের মিনিংটা হচ্ছে কি? সাহায্যকারী ক্রিয়া।
এখানে 12টি যে অক্সিলারি ভার্ব আছে সেটা আমরা একটু দেখি। বি, তারপরে আছে হ্যাভ, ডু, ক্যান, মে, শ্যাল, উইল আছে, মাস্ট, ডেয়ার, নিড, ইউজ টু, অট টু। এই 12টি ছাড়া কোনো অক্সিলারি ভার্ব নেই। এই 12টি অক্সিলারি ভার্ব সম্পর্কে যদি জানো তাহলে ট্যাগ করছেন তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। এখন দেখো বি ভার্ব, এখানে বি ভার্বের ভিতরে কি কি আছে সেগুলো একটু ফার্স্টে জানি। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, এইগুলো হচ্ছে বি ভার্ব। এবার হ্যাভ ভার্বের ভিতর কি আছে সেগুলো একটু দেখি। হ্যাজ, হ্যাভ, হ্যাড। ডু ভার্ব, ডু ভার্বের ভিতর আছে টোটাল 3টি। ডু, ডাজ, ডিড। এটা হচ্ছে মোডাল ভার্বের ভিতর কি কি আছে। মোডাল ভার্বের ভিতর আছে শ্যাল, শুড। শ্যাল হচ্ছে ভার্বের 1 নম্বর রূপ বা প্রেজেন্ট ফর্ম, আর শুড হচ্ছে পাস্ট ফর্ম। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, নিড, ওয়াট টু, ইউজ টু, ডেয়ার। এগুলোই হচ্ছে ইংলিশ গ্রামারের ভিতরে অক্সিলারি ভার্বের সংখ্যা। এর বাইরে কোনো অক্সিলারি ভার্ব আর নেই। এগুলো সম্পর্কে যদি তোমার খুব ভালোভাবে আইডিয়া থাকে তাহলে তোমার ট্যাগ কোশ্চেন একটু প্রবলেম হবে না। তাহলে ফার্স্টে তোমাদের অক্সিলারি ভার্বগুলো মেমোরাইজ করে ফেলা উচিত। ডিয়ার লার্নার্স, ট্যাগ কোশ্চেন করতে হলে তোমাদের এই অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ ফরম্যাটগুলো তোমাদের জানতে হবে। যদি এগুলো না জানা থাকে তাহলে ট্যাগ কোশ্চেন করার টাইমে তোমাদের মিস্টেক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এই জন্য এটা তোমাদের অবশ্যই জানতে হবে। তো কেমন, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্ম এবং নেগেটিভ ফর্ম। অক্সিলারি ভার্বের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ ফর্মগুলো কেমন হয় সেটা তোমাদেরকে জানিয়ে দিই। এখানে যেগুলো আছে সবগুলো অ্যাফার্মেটিভ ফর্ম, আর এই লাইনে যেগুলো আছে সবগুলো নেগেটিভ ফর্ম। ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে নেগেটিভ ফর্ম কেমন করে করতে হয়, এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন অথবা সংক্ষিপ্ত করতে হয়, যেটা অ্যাপোস্ট্রফি কমা ইউজ করা লাগে। দেখি এম আছে, এম এর নেগেটিভ ফর্ম যখনই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তখন আমরা নেগেটিভ করার সময় এই ফরম্যাটগুলো তোমাদের ইউজ করতে হবে। যেমন এম থাকলে তোমার কি করতে হবে, আরেন্ট অথবা এইন্ট। অনেকে বলতে পারে কেন এখানে আরেন্ট এসেছে এবং কেন এখানে এন্ট এসেছে, সেই বিষয় নিয়ে অনেকের প্রবলেম থাকে। যেখানে তোমরা ট্যাগ কোশ্চেন বিষয়ে এম পাবে সেই জায়গায় তোমরা কি ইউজ করতে পারো, আরেন্ট অথবা এন্ট। দুটা 100% কারেক্ট, বাট আমরা দেখি দুটা ফর্ম আরেন্ট অথবা এন্ট দুটা হয় কেন। এখানে আরেন্ট ইউজ করতে হবে কারণ আরেন্ট হচ্ছে ব্রিটিশ বা ব্রিটিশ অ্যাকসেন্ট বা ফরম্যাট অনুযায়ী আরেন্ট ইউজ করতে পারো, অথবা আমেরিকান অ্যাকসেন্ট বা ফরম্যাট অনুযায়ী এন্ট ইউজ করতে পারো। কিন্তু নটের এন ও টি এটা সংক্ষিপ্ত হিসাবে আমরা কিভাবে লিখব, এন অ্যাপোস্ট্রফি টি, কারণ ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে নটের সংক্ষিপ্ত রূপটাই তোমাদের বসাতে হবে। এখানে ইজ থাকলে কি দেব, ইজেন্ট, মানে সংক্ষিপ্ত এন অ্যাপোস্ট্রফি কমা টি। ওয়াজ থাকলে দেব ওয়াজেন্ট, শ্যাল থাকলে দেব শ্যান্ট। কিন্তু এটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, যেখানে শ্যাল পাবে সেটা নেগেটিভ ফর্ম করতে হলে কি করতে হবে, এস এইচ এ এন অ্যাপোস্ট্রফি টি, শ্যান্ট, শ্যান্ট হবে। এটা একটু ব্যতিক্রম আছে, এগুলো একটু ভালো করে দেখে নিতে হবে। উইল, উইলের সংক্ষিপ্ত কি, ওন্ট, ডাব্লিউ ও এন অ্যাপোস্ট্রফি টি, ওন্ট। এটাও একটু ব্যতিক্রম আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। ইউজ টু, যদি ইউজ টু পাও তাহলে সেক্ষেত্রে আমরা কি দিতে পারি, ইউজেন্ট, ইউজেন্ট। ইউজ নটের সংক্ষিপ্ত দেব ইউজেন্ট। ডাজ থাকলে দেব আমরা ডাজেন্ট, ডিড থাকলে দেব ডিডেন্ট, ক্যান থাকলে দেব ক্যান্ট। এটা ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। ক্যান, সি এন, ক্যানের ক্যান নটের সংক্ষিপ্ত রূপ আমরা কি দেব, সি এ এন অ্যাপোস্ট্রফি টি। এখানে একটা এন উজ্জ থাকবে বা হাইট থাকবে। ক্যান্ট সংক্ষিপ্ত রূপ হচ্ছে ক্যান্ট। উড আছে উডেন্ট, নিড আছে, এখানে দুটা সিস্টেমে দেয়া যায়। যদি নিড থাকে ডন্ট অথবা নিডেন্ট, এইভাবে দুইটা সিস্টেমে তোমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ফর্মে দিতে পারবে, ডন্ট অথবা নিডেন্ট। এবার আমরা অ্যাফার্মেটিভ এই লাইনটা দেখি। খুড থাকলে খুডেন্ট, মে থাকলে মেন্ট, মাইট থাকলে মাইটেন্ট, ওয়াট থাকলে
ওয়াট নট বা ওয়াটেন্ট। যদি ওয়াটের পরে টু থাকে তাহলে সেটা ক্ষেত্রে আলাদা হবে, ওয়াট টু থাকলে শুডেন্ট দিতে পারো, সেক্ষেত্রে নেগেটিভ ফর্মে কি দিতে পারো, শুডেন্ট। ইউজ থাকলে ডিডেন্ট, কারণ এটা ভার্বের 2 নম্বর রূপ হিসাবে যদি থাকে বা পাস্ট ফর্ম থাকে সেক্ষেত্রে আমরা ডিডেন্ট ইউজ করতে পারি। যদি হ্যাভ থাকে দেব হ্যাভেন্ট, হ্যাজ থাকলে হ্যাজেন্ট, হ্যাড থাকলে হ্যাডেন্ট, শুড থাকলে শুডেন্ট। নিডস, যদি নিডের সাথে এস যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা দেব ডাজেন্ট। যদি নিডের সাথে ইডি যুক্ত বা পাস্ট ফর্ম হয় সেক্ষেত্রে আমরা দেব ডিডেন্ট। এখানে যে ফরম্যাটগুলো আছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, সব ফরম্যাটগুলো তোমাদের ফার্স্ট অফ অল জানতে হবে। ডিয়ার লার্নার্স, ট্যাগ কোশ্চেন করার টাইমে আমরা মাঝে মাঝে দেখতে পাই এই যে অ্যাব্রিভিয়েশন মানে সংক্ষিপ্ত হিসাবে সাবজেক্টের সাথে থাকে, এই যে আই অ্যাপোস্ট্রফি ডাবল এল এরকম যদি কখনো থাকে তাহলে কিভাবে রিয়েলাইজ করবে তোমাদের খুব ভালোভাবে জানতে হবে, বিশেষ করে ট্যাগ কোশ্চেনের জন্য। এখানে আই উইল অ্যাব্রিভিয়েশনে যদি কখনো আই অ্যাপোস্ট্রফি ডাবল এল থাকে তাহলে সেটাকে তোমরা কি ধরে নেবে, আই উইল, সেটাকে কি ধরতে হবে, উইল। ডাবল এল থাকলে সেটাকে উইল ধরে নিতে হবে। এখানে ডাবল এল, এখানে আছে, এখানে 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 যেগুলো দেখা যাচ্ছে সবগুলো ডাবল এল আছে, অ্যাপোস্ট্রফি কমা তারপরে ডাবল এল, তাহলে সেটাকে তোমাদের ভালো করে রিয়েলাইজ করে নিতে হবে যে সেটার ক্ষেত্রে উইল। উই ডাবল এল বলতে ওই উইল, ই উইল উইল, সবগুলোর সঙ্গে কি হবে, উইল। ইউ অ্যাপোস্ট্রফি ডি থাকে, তার মানে এটা কোন অক্সিলারি ভার্ব হিসাবে আমরা ধরবো সেই বিষয় সম্পর্কে জানতে হলে সাবজেক্ট ইউ আছে মনে করো, তার সঙ্গে আছে অ্যাপোস্ট্রফি ডি প্লাস ভার্বে সেখানে 3 নাম্বার রূপ বা পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তখন সেটাকে ইউ অ্যাপোস্ট্রফি ডি কে ধরতে হবে হ্যাড, তার মানে সেটা কি হয়ে যাবে, হ্যাড হবে। একটু ভালো করে দেখে নাও, হ্যাড। অ্যাপোস্ট্রফি ডি থাকার পরে যদি ভার্বের 3 নাম্বার রূপ বা পাস্ট পার্টিসিপল ফর্ম হয় সেক্ষেত্রে সেগুলোকে হ্যাড ধরে নিতে হবে, হ্যাড অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড ধরে নিতে হবে। আই অ্যাপোস্ট্রফি শুধু এম থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি ধরব, আই এম। এখানে উই অ্যাপোস্ট্রফি কমা আর ই, অ্যাপোস্ট্রফি কমার পরে যদি আর ই থাকে সেটাকে তোমরা ধরে নেবে এ আর ই, আর, এই যে এটা আর। এখানে দেখো ইউ আর, ইউ আর এর সংক্ষিপ্ত হচ্ছে ইউ অ্যাপোস্ট্রফি কমা আর ই। হির পরে অ্যাপোস্ট্রফি কমা যদি এস থাকে তাহলে সেটাকে আমরা কি ধরে নেব, হিজ। শিজ কি ধরে নেব, ইজ। কিন্তু এখানে একটু দেখি যে এখানে ইট অ্যাপোস্ট্রফি কমা এস আছে, এখানেও অ্যাপোস্ট্রফি কমা এস আছে, এই দুটার ভিতর পার্থক্যটা কি রিয়েলাইজ করবে কিভাবে, ইজ হবে না হ্যাজ হবে সেটা আমি বলি। যদি অ্যাপোস্ট্রফি কমার পরে এস থাকে তাহলে তার পরের ভার্বটা দেখতে হবে যে কি ভার্ব আছে, মানে V3 বলতে ভার্বের 3 নাম্বার রূপ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি কখনো পাও সেক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস কে হ্যাজ ধরে নিতে হবে। এটা এই এস এবং এস এর ভিতর এটা ডিফারেন্স বা পার্থক্য। যদি অ্যাপোস্ট্রফি কমার পরে এস থাকে সেটা হ্যাজ হবে না ইজ হবে, রিয়েলাইজ করা একটাই বড় ওয়ে, সেটা হচ্ছে কি ভার্বের রূপটা দেখতে হবে, ভার্বের কয় নাম্বার রূপ আছে। যদি ভার্বের 3 নাম্বার রূপ থাকে তাহলে সেটাকে হ্যাজ ধরে নিতে হবে, আর যদি ভার্বের 3 নাম্বার রূপ বাদে অন্য কিছু থাকে সেটাকে আমরা কি ধরবো, ইজ। এখানে দেখো উড আছে, আই উড, আই কুড, আই শুড, এই তিনটারই কি আছে, ডি। আই অ্যাপোস্ট্রফি ডি, সাবজেক্টের পরে যদি অ্যাপোস্ট্রফি কমার পরে ডি থাকে সেটাকে আমরা কিভাবে রিয়েলাইজ করব, সেটা শুড হবে না উড হবে না কুড হবে, যে কোনো একটা ধরে নিতে পারো। অ্যাপোস্ট্রফি কমার পরে ডি যদি থাকে সেটা তোমার প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বের রূপটা দেখতে হবে। যদি 1 নম্বর রূপ থাকে, ভার্বের 1 নম্বর রূপ বা প্রেজেন্ট ফর্ম থাকে সেটার ক্ষেত্রে আমরা ধরে নেব উড কুড অথবা শুড, যে কোনো একটি। আর যদি কখনো সাবজেক্টে পরে অ্যাপোস্ট্রফি কমা তারপর ডি যদি থাকে প্লাস ভার্বের 3 নম্বর রূপ যদি থাকে বা পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে সেটাকে আমরা ধরে নেব হ্যাড। এটা কিন্তু তোমার ফার্স্ট অফ অল খুব ভালো করে রিয়েলাইজ করে নিতে হবে, এটার কারণে অনেকে ট্যাগ কোশ্চেন গুলো মিস্টেক করে থাকে, তাহলে এই বিষয়গুলো তোমার আইডিয়া নিতে হবে।
ট্যাগ কোশ্চেন করার জন্য আরেকটি বিষয় তোমাদের আইডিয়া নিতে হবে, সেটা হচ্ছে সেন্টেন্স। তো সেন্টেন্স বিষয় তোমাদেরকে আমি সংক্ষিপ্তভাবে সেগুলো ডিসকাস করব বা এক্সপ্লেন করব, তোমরা খুব ভালো করে রিয়ালাইজ করে নিবে। এখানে যে কয়টা সেন্টেন্স আছে ট্যাগ কোশ্চেনের জন্য সেন্টেন্স আইডেন্টিফাই করাটা কিন্তু একটা বিষয়। তো সেন্টেন্স, হোয়াট ইজ দ্য মিনিং অফ সেন্টেন্স? সেন্টেন্স মিনিংটা হচ্ছে বাক্য। হোয়াট ইজ এ সেন্টেন্স? সেন্টেন্স কাকে বলে? কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তাকে বলা হয় সেন্টেন্স। তো ওইগুলো যেহেতু লাগবে না, আমাদের সেন্টেন্সটা আইডেন্টিফাই করা এটা হচ্ছে মূল বিষয়। হাউ কাইন্ডস অফ সেন্টেন্স? সেন্টেন্স মেইনলি 5 কাইন্ডস। সেন্টেন্স প্রধানত 5 প্রকার। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য, ইমপ্যারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য, অপটেটিভ সেন্টেন্স, প্রার্থনা বা আশীর্বাদ সূচক বাক্য, এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক বাক্য। বিশেষ করে ট্যাগ কোশ্চেনের জন্য অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইমপ্যারেটিভ সেন্টেন্স চিনা নিয়ে অনেক প্রবলেম ফেস করতে হয়, কিন্তু বাকি সেন্টেন্সগুলো অনেকে ভালোভাবে রিয়েলাইজ করতে পারে। অ্যাসার্টিভ সেন্টেন্স 2 কাইন্ডস। অ্যাসার্টিভ সেন্টেন্সকে 2 ভাগে ভাগ করা হয়েছে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাঁ বোধক বাক্য, নেগেটিভ সেন্টেন্স না বোধক বাক্য। কারণ ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স আইডেন্টিফাই করাটাই কিন্তু মূল বিষয়। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাঁ বোধক বাক্য, নেগেটিভ সেন্টেন্স মানে না বোধক বাক্য। তো অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স কিভাবে চিনতে হবে সেই ওয়েগুলো এবং কোনটা কোন সেন্টেন্স সেই বিষয়গুলো তোমাদেরকে আমি এক্সপ্লেন করে দেব। তোমরা খুব ভালো করে ভিডিওটা ওয়াচিং করতে থাকো। অ্যাসার্টিভ সেন্টেন্সটা একটু দেখি। অ্যাসার্টিভ সেন্টেন্সটা চিনার ওয়ে আছে কিছু। ফার্স্টে থাকবে কি সাবজেক্ট, তার প্লাস ভার প্লাস অবজেক্ট, কমপ্লিমেন্ট অথবা এক্সটেনশন, যে কোনো একটা থাকতে পারে। প্রথমে থাকবে কিন্তু সাবজেক্ট, ভার, অবজেক্ট, কমপ্লিমেন্ট, এক্সটেনশন, যে কোনো একটা থাকতে পারে। এখানে ভার 1 নম্বর থাকবে না 2 নম্বরও, প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম, অক্সিলারি ভার্ব থাকবে কি থাকবে না সেটা মূল বিষয় না। এখানে প্রিন্সিপাল ভার্ব অ্যান্ড অক্সিলারি ভার্ব দুটা থাকতে পারে, আবার যে কোনো তার ভিতরে একটু থাকতে পারে। হয় প্রিন্সিপাল ভার্ব থাকবে, না অক্সিলারি ভার্ব থাকবে, আর না দুইটা ভার্বই থাকবে, প্রিন্সিপাল অ্যান্ড অক্সিলারি দুটা থাকতে পারে। তো এটা হচ্ছে চিনার সবচেয়ে বড় ওয়ে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট, এখানে ভার্ব অলরেডি দুইটা ভার্ব আছে, একটা অক্সিলারি অ্যান্ড প্রিন্সিপাল ভার্ব, আর বাকিটা কি আছে আমাদের অবজেক্ট আছে। তো আই এম গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাইতেছি, আমি বাজারে যাইতেছি বা যাচ্ছি। তাহলে এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা দেখে তোমার চিনে নিতে হবে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সকে যেহেতু 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। এখানে যে সেন্টেন্সটা আছে এটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সও বলতে পারি, আবার হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সও বলতে পারি। এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলতে হাবাদক, যেখানে কখনো নেগেটিভ ওয়ার্ড থাকবে না। যে সেন্টেন্সের ভিতরে কখনো নেগেটিভ ওয়ার্ড থাকবে না সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর যে সেন্টেন্সের ভিতর নেগেটিভ যে কোনো একটা ওয়ার্ড থাকবে সেটাকে বলা হয় নেগেটিভ। এখন নেগেটিভ সেন্টেন্স চিনতে হবে এবং অ্যাফার্মেটিভ চিনতে হবে, না হলে ট্যাগ করছেন তুমি ভালো করে পারবে না। এর জন্য দুইটা অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ চিনাটা অত্যন্ত জরুরি। এবার দেখি নেগেটিভ ওয়ার্ডের ভিতরে কি কি আছে। নো, নট, নান, নেভার, নাথিং, নেইদার, হার্ডলি, স্কার্সলি, বেয়ারলি, সেলডম, ফিউ, লিটল, নো ওয়ান, রেয়ার, রেয়ারলি, নোবডি, এক্সেট্রা। এখানে যে ওয়ার্ডগুলো আছে এগুলো সম্পূর্ণ হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এই নেগেটিভ ওয়ার্ডগুলো যে সেন্টেন্সের ভিতর পাওয়া যাবে সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। যেমন আই নেভার টেল এ লাই, আমি কখনো মিথ্যা বলবো না বা বলি না। এখানে হচ্ছে নেভার, নেভারটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এই জন্য সেন্টেন্সটা হয়ে গেছে নেগেটিভ। উই শুড নট মিসবিহেভ এনিহাউ, আমাদের কারোর সাথে খারাপ ব্যবহার করা উচিত নয়। এখানে নট আছে, এই নটটা কি নেগেটিভ ওয়ার্ড, আর যে সেন্টেন্সের নেগেটিভ এই নেগেটিভ ওয়ার্ডগুলো থাকবে সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। আর বিশেষ করে তোমাদের ট্যাগ কোশ্চেনের জন্য অ্যাফার্মেটিভ সেন্টেন্স এন্ড নেগেটিভ সেন্টেন্স আইডেন্টিফাই জাস্টিফাই করা অত্যন্ত জরুরি। এই দুটা যদি জাস্টিফাই বা আইডেন্টিফাই না করতে পারো তাহলে কখনো ট্যাগ কোশ্চেন ভালোভাবে করা যাবে না। ডিয়ার লার্নার্স, আমরা সংক্ষিপ্তভাবে
ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে একটু আইডিয়া নিই। তো স্ট্রাকচারটা দেখো, সেন্টেন্সের শুরুতে কি বসবে? WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন অথবা কমপ্লিমেন্ট, লাস্টে একটা কোশ্চেন মার্ক বসবে। এটা দিয়ে আমরা একটা এক্সাম্পল দেখি। হোয়াট আর ইউ ডুইং নাও? তুমি এখন কি করছো? WH কোশ্চেন ওয়ার্ড, তাহলে এখানে WH ওয়ার্ড হচ্ছে হোয়াট। তারপরে বলা ছিল কি অক্সিলারি ভার্ব, আরটি হচ্ছে অক্সিলারি ভার্ব। তারপরে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। তারপরে কি ছিল? প্রিন্সিপাল ভার্ব মানে প্রধান ক্রিয়া ডুইং। আর লাস্টে হচ্ছে অবজেক্ট, এক্সটেনশন বা কমপ্লিমেন্ট, এবং সেন্টেন্সের অবশেষে বসবে কি কোশ্চেন মার্ক। তাহলে তোমাদের কোশ্চেন মার্ক অ্যান্ড WH ওয়ার্ড দেখে চিনে নিতে হবে যে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আরেকটি ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনার ওয়েটা দেখায়। এখানে স্ট্রাকচার রয়েছে, ফার্স্টে বসবে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট এক্সটেনশন, লাস্টে কোশ্চেন মার্ক। দুই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, একটা WH ওয়ার্ড দিয়ে আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে। এটা দেখো, আর ইউ রিডিং ইংলিশ বুক? তুমি কি ইংরেজি বই পড়ছো? তাহলে এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব আর, তারপর কি বলা ছিল সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। তারপর প্রিন্সিপাল ভার্ব, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। বাকিটা কি অবজেক্ট, এক্সটেনশন বা কমপ্লিমেন্ট হতে পারে। এবং সেন্টেন্সের লাস্টে বসবে কোশ্চেন মার্ক। তখনই তোমাদের রিয়েলাইজ করে নিতে হবে যে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভিতরে WH ওয়ার্ড কোনগুলো সেগুলো আমি দেখাই। এখানে যেগুলো আছে সম্পূর্ণ WH ওয়ার্ড। WH ওয়ার্ড দিয়ে যদি শুরু হয় সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। W দিয়ে এবং H দিয়ে কি হয়? H দিয়ে শুধুমাত্র একটি আছে, সেটা হচ্ছে হাউ। আর W দিয়ে কি কি আছে? হোয়াট, ওয়ার, হোয়াই, হোম, হু, হোজ, হোয়েন, হুইচ এক্সেট্রা। এগুলো হচ্ছে কি WH ওয়ার্ড। সবচেয়ে বেশিরভাগ ক্ষেত্রে একটা জিনিস মিস্টেক করে, সেটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা চেনা অত্যন্ত জরুরি, কারণ অ্যাসার্টিভ অ্যান্ড ইম্পারেটিভ সেন্টেন্সটাকে সবচেয়ে বেশি ঠ্যাগ কোশ্চেন দেয়। সেগুলো আমরা একটু দেখি। ডিয়ার লার্নার্স, এবার ইম্পারেটিভ সেন্টেন্সটা কিভাবে চিনবো সে ওয়েগুলো তোমাদেরকে দেখে দিই। আর ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে মাঝে মাঝে একটু কনফিউশন থাকে, সেই বিষয়গুলো একটু ক্লিয়ার করে দিই। ইম্পারেটিভ সেন্টেন্স মিনিং হচ্ছে অনুজ্ঞাসূচক। অনুজ্ঞাসূচক বলতে কি বোঝায়? আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, এগুলো সম্পূর্ণ বোঝানো হয়। তো এখানে হচ্ছে স্ট্রাকচার দেওয়া আছে, ফার্স্টে প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব দিয়ে শুরু থাকবে, প্লাস অবজেক্ট, কমপ্লিমেন্ট অথবা এক্সটেনশন থাকবে, লাস্টে ফুল স্টপ বসে। সেন্টেন্সটা শুরু হবে কি দিয়ে? প্রিন্সিপাল ভার্ব দিয়ে। যেমন দেখি, ক্লোজ দ্য ডোর। ক্লোজ মানে বন্ধ করা, দি ডোর এটা হচ্ছে অবজেক্ট, লাস্টে একটা ফুল স্টপ থাকে। তাহলে এটা কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা হচ্ছে প্রিন্সিপাল বা মেইন ভার্ব দিয়ে শুরু হবে। ক্লোজটা হচ্ছে প্রিন্সিপাল বা মেইন ভার্ব। ক্লোজ দ্য ডোর, দরজাটি বন্ধ করো। আরেকটা আছে, গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও। এটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব, আর বাকিগুলো সব কি অবজেক্ট। একটা সেন্টেন্সে কিন্তু দুইটা অবজেক্ট থাকতে পারে, মি একটা অবজেক্ট, এ গ্লাস অফ ওয়াটার একটা অবজেক্ট। তো এখানে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কিন্তু আরেকটি স্ট্রাকচার আছে বা ইম্পারেটিভ সেন্টেন্স না আরেকটি ওয়ে আছে, সেটা হচ্ছে লেট দ্বারা সেন্টেন্সে শুরু হতে পারে। এখানে লেট প্লাস পার্সোনাল অবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট। যখনই তুমি লেট পাবা সেই সেন্টেন্সটা কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্স। লেট অথবা লেটাস, লেট অথবা লেটাস দিয়ে কোনো সেন্টেন্স শুরু হতে পারে, সেটাও কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে লেট মি ফিনিশ দ্য অ্যাক্টিভিটি, এটার মিনিং হচ্ছে আমাকে কাজটি শেষ করতে দাও। তাহলে এটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে লেটস অথবা লেট আস, লেটস অথবা লেট দ্বারা যে সেন্টেন্স শুরু হবে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আরেকটি বিষয় সবচেয়ে বেশি মিস্টেক করে থাকি, সেই বিষয়টা আমরা একটু ক্লিয়ার করে দিই। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি কি প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হবে সেন্টেন্সটা, কিন্তু এখানে বলা হয়েছে
ভার্বের পরে যদি অবজেক্ট ইউ থাকে তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। এখানে থ্যাংক ইউ, থ্যাংক মানে ধন্যবাদ দেয়া, এটা কিন্তু কি প্রিন্সিপাল ভার্ব, আর এটা কি অবজেক্ট। তোমরা সকলে জানো যে প্রিন্সিপাল ভার্বের পরে একটা অবজেক্ট থাকবে, আর প্রিন্সিপাল ভার্ব দিয়ে যে কোনো সেন্টেন্স শুরু হলে সেটা ইম্পারেটিভ হয়, সবগুলোর ক্ষেত্রে নয়। এখানে বলা হয়েছে কি থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। এই সেন্টেন্সের পরে কি আছে ইউ, যদি ইউ থাকে সেটা হবে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্স চিনার ওয়েটা কি, যে প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু, বাট সেন্টেন্সের লাস্টে যদি ইউ থাকে তাহলে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। কারণ হচ্ছে এই ধন্যবাদটা কাকে দিচ্ছে, তোমাকে। কে দিচ্ছে, কিন্তু আমি দিচ্ছি। এই ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সে কি উজ্জ থাকে, আই অথবা উই উজ্জ থাকে। এই জন্য এটার ক্ষেত্রে আমাদের উজ্জ বা হাইড হিসাবে কি আছে, আই অথবা উই। তখন হচ্ছে এই সেন্টেন্সটি আমরা কি ধরে নেব, অ্যাসার্টিভ সেন্টেন্স। ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে এটি বিশেষভাবে কাজে লাগবে, এই জন্য তোমাদেরকে বলা হলো ট্যাগ কোশ্চেন করার আগে তোমাদের তিনটি বিষয়ের ওপর খুব ভালোভাবে ফোকাস দিতে হবে। তিনটি বিষয় কি কি, ফার্স্টে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ, এই তিনটি বিষয় তোমাদের খুব ভালোভাবে জানতে হবে। ফার্স্টে এই তিনটি বিষয়কে আইডেন্টিফাই বা জাস্টিফাই করে নিতে হবে। রুল 1, স্টেটমেন্ট বা সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ নেগেটিভ হবে, এবং স্টেটমেন্ট বা সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ অ্যাফার্মেটিভ হবে। এখানে যেটা বলতে চাচ্ছে, যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ হবে নেগেটিভ, আর সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। হি উইল লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখবে। এখানে ফার্স্টে তোমাদের সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ, ফার্স্টে আমি সেটা সিলেক্ট করবে। নেগেটিভ কোনো ওয়ার্ড আছে কিনা ফার্স্টে সিলেক্ট করতে হবে। এই সেন্টেন্সের ভিতর কোনো নেগেটিভ ওয়ার্ড নেই। তারপর আমরা দেখব সেন্টেন্সের ভিতরে অক্সিলারি ভার্ব কোনটা, সেটা ফার্স্ট আমরা দেখি। এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে উইল। তারপরে আমাদের দেখতে হবে সেন্টেন্সের ভিতর সাবজেক্ট কোনটা, এটা হচ্ছে সাবজেক্ট। এখানে যে রুল 1-এ বলা হয়েছে সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ করার সময় নেগেটিভ হবে। তাহলে সর্বপ্রথম ট্যাগ কোশ্চেনের নিয়ম হচ্ছে ফার্স্টে অক্সিলারি ভার্বটা বসাতে হবে। এখানে আমাদের অক্সিলারি ভার্ব কোনটা, উইল। এই উইলটা সর্বপ্রথম বসবে। যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ এই জন্য আমাদের কি নিতে হবে, একটি নট। আর নট যেহেতু নেব সেজন্য আমাদের নটের সংক্ষিপ্ত রূপ এন অ্যাপোস্ট্রফি কমা টি এটা ইউজ করতে হবে। আর উইল নটের সংক্ষিপ্ত রূপ তোমরা পূর্বের ক্লাসগুলো যদি ভালোভাবে দেখো তাহলে এখানে কোনো প্রবলেম হবে না। উইল নটের সংক্ষিপ্ত ওন্ট। এখানে আমরা ওন্ট দিতে পারবো। তাহলে সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ ছিল এর জন্য আমরা কি করলাম, নেগেটিভ। আর ট্যাগ কোশ্চেনের নিয়ম হচ্ছে সর্বপ্রথম অক্সিলারি ভার্বটা বসবে। তারপরে এখানে সাবজেক্ট, এখানে আমাদের সাবজেক্ট কি আছে, হি আছে। তাহলে এখানে যে সাবজেক্ট পুরো নাউন আছে সেটা আমরা এখানে বসিয়ে দেব। কিন্তু আরেকটা বিষয় তোমাদের খুব ভালোভাবে ফলো করতে হবে, যে ট্যাগ কোশ্চেন, ট্যাগ দেওয়ার পরে কিন্তু কোশ্চেন মার্ক তোমাদের অবশ্যই দিতে হবে, না হলে মিস্টেক। এর জন্য যখনই ট্যাগ করবে তখন লাস্টে কোশ্চেন মার্কটা অবশ্যই তোমাদের বসাতে হবে। আরেকটি এক্সাম্পল দেখি, শি হ্যাজ নট গন টু মার্কেট। ফার্স্টে তোমাদের ফলো করতে হবে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ। এখানে নট আছে, তাহলে 100% এর সেন্টেন্সটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা ট্যাগ করব কি, অ্যাফার্মেটিভ। তারপরে ফলো করতে হবে অক্সিলারি ভার্ব। এই সেন্টেন্সের ভিতরে অক্সিলারি ভার্বটা সিলেক্ট করেছি হ্যাজ। হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। সর্বপ্রথম অক্সিলারি ভার্ব বসিয়ে দিতে হবে। অক্সিলারি ভার্ব বসানোর পরে সেন্টেন্সটি যেহেতু নেগেটিভ নট আছে এই জন্য আমরা নট নিয়ে আসবো না। তারপরে আমরা ফলো করব সাবজেক্ট। আর অনেকে সাবজেক্ট নিয়ে কনফিউশনে থাকে কোনটা সাবজেক্ট হয়। বেশিরভাগ ক্ষেত্রে সেন্টেন্সের শুরুতে যেটা হয় সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে সি হচ্ছে আমাদের সাবজেক্ট, তাহলে এখানে কি বসবে, সি।
হ্যাজ শি, লাস্টে একটা কোশ্চেন মার্ক দিতে হবে, এটা হচ্ছে অ্যান্সার। এবার আমরা রুল 2 এ দেখব। রুল 2টা কি বলেছে, সেন্টেন্সের সাবজেক্ট যদি নাউন বা নাম হয় তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় নাউনের পরিবর্তে প্রোনাউন বসাতে হবে। রুল 2 এ বলছে ট্যাগ কোশ্চেন করার টাইমে যদি কখনো সাবজেক্ট নাউন রূপে থাকে ট্যাগ কোশ্চেন করার সময় তখন সেটার প্রোনাউন বসাতে হবে। প্রোনাউন সম্পর্কে অনেকে জানো, ছেলেদের প্রোনাউনের ক্ষেত্রে আমরা কি দিই হি, মেয়েদের প্রোনাউনের ক্ষেত্রে কি দিই সি, কোনো বস্তু প্রাণীর ক্ষেত্রে আমরা কি দেব ইট। এখানে দেখো জামাল ইজ আ ভেরি অনেস্ট ম্যান, জামাল খুবই সৎ একজন ব্যক্তি। সর্বপ্রথম সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ সেটা সিলেক্ট করব। নেগেটিভ ওয়ার্ড আছে কিনা দেখো, এই সেন্টেন্সে নেগেটিভ কোনো ওয়ার্ড নেই, তাহলে আমরা নট নিয়ে আসতে পারি। এবার সেন্টেন্সটির ভিতরে অক্সিলারি ভার্ব কোনটা সেটা ফলো করতে হবে। এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে ইজ, তাহলে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় সর্বপ্রথম ইজ বসাতে হবে। তারপরে যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ তাহলে আমাদের ট্যাগ করতে হবে নেগেটিভ, তাহলে নটের সংক্ষিপ্ত বা অ্যাব্রিভিয়েশন কি হবে এন অ্যাপোস্ট্রফি টি। এবার ইজেন্ট অলরেডি হয়ে গেছে, এবার আমাদের খুঁজতে হবে সাবজেক্ট। সাবজেক্ট কি আছে জামাল, আর সেন্টেন্সের শুরুতে বেশিরভাগ ক্ষেত্রে সাবজেক্ট থাকে। এখানে জামাল যেহেতু একটা মানুষের নাম, আর এখানে রুল 2 এ বলা হয়েছে যদি নাউন থাকে সেটি সর্বদা বা সবসময় পুরো নাউন রূপে ট্যাগ কোশ্চেন করতে হবে। জামাল যেহেতু ছেলে, আর ছেলেদের পরিবর্তে সবসময় হি ইউজ করতে হয়, পুরো নাউন রূপে হি ইউজ করতে হয়, তাহলে এখানে বসবে হি। ইজেন্ট হি, লাস্টে কোশ্চেন মার্ক। নেক্সট যে এক্সাম্পল আছে সেটা দেখি। সাকিব ওয়াজ লার্নিং ইংলিশ, সাকিব ইংরেজি শিখছিল। তাহলে এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ ফার্স্টে সিলেক্ট করো। সেন্টেন্সটির ভিতরে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, তাহলে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে এখানে আমাদের নট নিয়ে আসতে হবে। এখানে সেন্টেন্সটির ভিতরে অক্সিলারি ভার্বটা সিলেক্ট করি ওয়াজ, আর এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে ওয়াজ যেহেতু অক্সিলারি ভার্ব ট্যাগ কোশ্চেন করার সময় সর্বপ্রথম ওয়াজ বসাবো। যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ তাহলে ট্যাগ আমাদের নেগেটিভ করতে হবে, এই জন্য নট নিয়ে আসতে হবে। তারপরে এখানে সাকিব আছে, সাকিব যেহেতু ছেলে মানুষের নাম এই জন্য ছেলেদের ক্ষেত্রে হি ইউজ করতে হয়, তাহলে সাকিবের পরিবর্তে আমরা কি ইউজ করলাম হি। সাকিব ওখানে বসানো যাবে না, সাকিব ট্যাগ কোশ্চেনে বসানো যাবে না, কারণ সব সময় নাউনের পুরো নাউনটা বসে। আরেকটা দেখি, হাসিন ইজ নট এ ম্যাড বয়। এখানে সর্বপ্রথম ফলো করি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ। এখানে নেগেটিভ ওয়ার্ড আছে, তাহলে সেন্টেন্সটি নেগেটিভ, আর নেগেটিভ ওয়ার্ড থাকলে যখনই ট্যাগ কোশ্চেন করব তখন আমাদের অ্যাফার্মেটিভ করতে হবে, তার মানে নেগেটিভ আর বসবে না। এবার অক্সিলারি ভার্ব আছে ইজ, অক্সিলারি বা হেল্পিং ভার্বটি খুঁজতে হবে। এখানে আছে ইজ, তাহলে সর্বপ্রথম বসাবো ইজ। যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ নট আছে এই জন্য আর নট বসানো যাবে না। তারপরে নাম, সাবজেক্ট এখানে সর্বদা পুরো নাউন বসাতে হয়, যেহেতু এখানে হাসিন একটা মানুষের নাম এর জন্য হাসিনের পরিবর্তে আমরা কি দিতে পারি হি, ইজ হি। রুল 2 এর স্টেটমেন্টটি হচ্ছে নাউনের পরিবর্তে আমরা সবসময় পুরো নাউন ইউজ করব। ডিয়ার লার্নার্স, এবার হচ্ছে ট্যাগ কোশ্চেনের 3 নাম্বার রুলটা দেখব। 3 নাম্বার রুলটা কি বলেছে ফার্স্টে একটু দেখি। কোনো সেন্টেন্সে যদি সাবজেক্ট না থাকে এবং প্রিন্সিপাল ভার্ব দ্বারা শুরু হলে বা ইম্পারেটিভ সেন্টেন্স হলে ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ বা ওন্ট ইউ। মেন কথা এই সেন্টেন্সটি বলছে যে সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকবে না বা প্রিন্সিপাল বা মেন ভার্ব দিয়ে শুরু হবে বা ইম্পারেটিভ সেন্টেন্স হবে সেই সেন্টেন্সটি ট্যাগ কোশ্চেন করার সময় উইল ইউ বা ওন্ট ইউ বসাতে হবে। আরেকবার বলি, যে সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকবে না, প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব দিয়ে শুরু হবে এবং সেন্টেন্সটি ইম্পারেটিভ হবে সেই সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করার সময়
উইল ইউ বা ওয়ন্ট ইউ বসিয়ে দিতে হবে সরাসরি, কোনো দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই। স্ট্রাকচার আছে ইম্পারেটিভ সেন্টেন্স চেনার জন্য। তো ইম্পারেটিভ সেন্টেন্সের মিনিং হচ্ছে অনুজ্ঞাসূচক। অনুজ্ঞা বলতে কি বোঝায়? আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ এগুলো বোঝাবে। প্রিন্সিপাল বা মেইন ভার্ব, তারপরে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা এক্সটেনশন বাকি অংশ থাকতে পারে, কিন্তু অবজেক্টের ভিতরে হিম, হার, দেম, মি, আস এক্সেট্রা এগুলো থাকতে পারে, অথবা যে কোনো নাউন থাকতে পারে অবজেক্ট হিসাবে। তো আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। রিড দ্য ইংলিশ বুক কেয়ারফুলি, ইংরেজি বইটা যত্ন সহকারে বা সতর্কতার সাথে পড়ো। এখানে সেন্টেন্সটি রিড দিয়ে শুরু করা হয়েছে, আর সেন্টেন্সটি প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব দিয়ে শুরু, সেন্টেন্সে কোনো সাবজেক্ট নেই। তাহলে এই সেন্টেন্সে সরাসরি আমরা কি বসিয়ে দিতে পারি? উইল ইউ অথবা ওয়ন্ট ইউ সরাসরি অ্যান্সার দিতে পারি, দুটার ভিতর যে কোনো একটি বসাতে পারি। নেক্সট আরেকটা এক্সাম্পল দেখি। ক্লোজ দ্য ডোর, দরজাটি বন্ধ করো। এখানে ক্লোজ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছে, এই জন্য সেন্টেন্সটিতে আমরা যখন ট্যাগ কোশ্চেন করব, অ্যাফার্মেটিভ না নেগেটিভ এত কিছু তোমাদের দেখতে হবে না, সরাসরি বা ডিরেক্টলি উইল ইউ অথবা ওয়ন্ট ইউ যে কোনো একটি বসিয়ে দিলে দিতে পারবা, দুইটার ভিতর যে কোনো একটি। তাহলে আমরা এটার ক্ষেত্রে কি করতে পারি? উইল ইউ অথবা ওয়ন্ট ইউ যে কোনো একটি বসিয়ে দিতে পারি। আরেকটা আছে কাম হেয়ার কুইকলি, এখানে তাড়াতাড়ি আসো। তাহলে কাম মানে আসা, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, এই জন্য আমরা এখানে উইল ইউ বা ওয়ন্ট ইউ সরাসরি বসিয়ে দেব। এবার তারপরে একটি ব্যতিক্রম কিছু নিয়ম আছে, সেটা আমরা একটু দেখি। নোট হিসাবে দিয়ে দিয়েছি, প্রিন্সিপাল বা মেইন ভার্বের পরে যদি কখনো ইউ থাকে তাহলে ট্যাগ কোশ্চেন হবে ডোন্ট আই বা ডোন্ট উই। এটার ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। এখানে দেখো থ্যাংক ইউ, থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ। আচ্ছা, এখানে এই সেন্টেন্সটি অনেকে ভাবতে পারে যে যেহেতু প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু, এটা অনেকে ভাবে ইম্পারেটিভ সেন্টেন্স। আসলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স নয়, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এটার ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন হবে কি ডোন্ট আই অথবা ডোন্ট ইউ। আমি আরেকটু ভালোভাবে ক্লিয়ার করে দিই, যে সেন্টেন্সের শেষে অথবা ইম্পারেটিভ সেন্টেন্সের মতো দেখতে, বাট সেন্টেন্সটি মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব দিয়ে যদি শুরু হয়, এই প্রিন্সিপাল বা মেইন ভার্বের পরে যদি ইউ কখনো পাও, সেটি হবে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এই ক্ষেত্রে এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে কি ডোন্ট আই অথবা ডোন্ট ইউ বসে। কেন ডোন্ট আই অথবা ডোন্ট ইউ বসে? এই সেন্টেন্সে প্রথমে দেখো থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে দিচ্ছি, কে দিচ্ছে? আমি দিচ্ছি। এই জন্য সেন্টেন্সগুলোতে আই অথবা উই উচ্চ বা হাইট থাকে। এখানে আই অথবা উই, এখানে আই অথবা উই হাইট থাকে, এর জন্য এই সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয়। সেক্ষেত্রে আমরা ডোন্ট আই অথবা ডোন্ট ইউ দিতে পারি। নিচেরটা সেম, গিভ ইউ আ পেন, যদি প্রিন্সিপাল ভার্বের পরে কখনো ইউ থাকে তাহলে সেটার ক্ষেত্রে তোমরা কি ইউজ করবে? ডোন্ট আই অথবা ডোন্ট ইউ। এই নিয়মটা অনেকে মিস্টেক করে থাকে, এটা অনেকে হয়তোবা জানে না, এটা খুব ভালো করে ক্লিয়ার করে নাও। যদি প্রিন্সিপাল বা মেইন ভার্বের পরে কখনো ইউ পাও তাহলে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, কিন্তু সেন্টেন্সটি কি দিয়ে শুরু হয়? প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হবে। তাহলে এখানে আমরা কি দিতে পারি? ডোন্ট আই অথবা ডোন্ট উই, যে কোনো এই দুটার ভিতর যে কোনো একটি দিতে পারি। এটা ক্ষেত্রে দিই গিভ ইউ আ পেন, আমি তোমাকে একটি কলম দিলাম, তাহলে তোমাকে একটি কলম দিলাম বা দিয়েছি, তাহলে কে বলছে? আমি কিন্তু বলছি। কাকে? তোমাকে। এক্ষেত্রে যেহেতু ইউ আছে, যখনই তোমরা ইউ পাবে প্রিন্সিপাল ভার্বের পরে, তাহলে সেটা তোমরা অ্যাসার্টিভ নিয়মে ডোন্ট আই অথবা ডোন্ট ইউ দিতে পারো। তাহলে এটা হবে ডোন্ট আই অথবা ডোন্ট উই, লাস্টে কোশ্চেন মার্কটা দিতে হবে, না হলে মিস্টেক হবে।
সো এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম। এবার আমরা 4 নম্বর রুলটা দেখব। ফার্স্টে কি বলেছে দেখি, ডন্ট অথবা নেভার দ্বারা কোনো সেন্টেন্স বা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে সেক্ষেত্রে আমরা কি বসাবো, উইল ইউ। আবার বলি, যে সেন্টেন্সটি ডু নট অথবা নেভার দ্বারা শুরু হবে সেই সেন্টেন্সে সরাসরি আমরা উইল ইউ বসিয়ে দেব। দুটো এক্সাম্পল আছে দেখি, ডন্ট ডিস্টার্ব মি, আমাকে বিরক্ত করে না, আর সেন্টেন্সটা শুরু হয়েছে ডন্ট দিয়ে বা ডু নট দিয়ে, তখন আমরা কি করব, ডিরেক্টলি উইল ইউ বসিয়ে দেব। তাহলে এখানে হচ্ছে উইল ইউ বসবে, আর উইল ইউ বসানোর পরে লাস্টে কোশ্চেন মার্কটা অবশ্যই দিতে হবে। আরেকটা আছে দেখো, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না। এখানে নেভার দিয়ে যখন সেন্টেন্সটা শুরু হবে তাহলে এটা 100% ইম্পারেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে ডিরেক্টলি উইল ইউ বসিয়ে দিতে হবে। নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না, সেন্টেন্সটা নেভার দিয়ে শুরু, এই জন্য আমরা কি করতে পারি, সরাসরি উইল ইউ বসিয়ে দিব। রুল 5টা দেখি, ইম্পারেটিভ সেন্টেন্সে যদি প্লিজ অথবা কাইন্ডলি থাকে তাহলে ট্যাগ কোশ্চেন হবে ক্যান ইউ অথবা উইল ইউ। আর একবার রিপিট করি, ইম্পারেটিভ সেন্টেন্সে যদি কখনো প্লিজ অথবা কাইন্ডলি পাও তাহলে ডিরেক্টলি ক্যান ইউ অথবা উইল ইউ বসিয়ে দেবে। প্লিজ গিভ মি 100 মানি, আমাকে দয়া করে 100 টাকা দাও। এখানে যেহেতু সেন্টেন্সটা কি প্লিজ দিয়ে শুরু করা হয়েছে, যে সেন্টেন্সে প্লিজ দিয়ে শুরু করা হবে তখনই তোমরা সরাসরি ক্যান ইউ অথবা উইল ইউ বসিয়ে দেবে। ক্যান অথবা উইল ইউ, ক্যান ইউ অথবা উইল ইউ যে কোনো একটা বসালে হবে। কাইন্ডলি গো টু স্কুল, দয়া করে স্কুলে যাও। যখনই সেন্টেন্সটি কাইন্ডলি অথবা প্লিজ দিয়ে শুরু হবে তখনই সরাসরি তোমরা ক্যান ইউ অথবা উইল ইউ বসিয়ে দিতে পারবে। এটা হচ্ছে ক্যান ইউ অথবা উইল ইউ, ক্যান ইউ অথবা উইল ইউ যে কোনো একটু বসালে হবে। রুল 7টা দেখি, কোনো সেন্টেন্সে লেটস অথবা লেটাস দ্বারা শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স হলে ট্যাগ হবে শ্যাল উই, ডিরেক্টলি তোমরা শ্যাল ইউ বসিয়ে দিতে পারো। লেটাস অথবা লেটস থাকলে, লেটস অথবা লেটাস, লেটাসের সংক্ষিপ্ত হিসাবে লেটস দেওয়া হয়েছে, এই জন্য তোমরা ডিরেক্টলি শ্যাল উই বসিয়ে দিতে পারবে। লেটস গো টু ভিজিট দ্য জু, চলো আমরা চিড়িয়াখানা দেখতে যাই। তাহলে হচ্ছে যেহেতু সেন্টেন্সটি লেটস দ্বারা শুরু তাহলে আমরা কি বসাতে পারি, শ্যাল উই। এটা দেখি, লেট আস গো টু স্টাডি প্রাইভেট, চলো আমরা প্রাইভেটে লেখাপড়া করতে যাই। তাহলে হচ্ছে এখানে লেট আস অথবা লেটস যে কোনো দুইটার ভিতর একটি থাক, সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনটা হবে কি শ্যাল উই। এই রুলগুলো তোমাদের অবশ্যই মেমোরাইজ করে নিতে হবে। রুলগুলো যদি মেমোরাইজ করো তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কখনো মিস্টেক হবে না। ডিয়ার লার্নার্স, এবার আমরা 8 নাম্বার রুলটা দেখি। যে সেন্টেন্সটি লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম বা ইম্পারেটিভ সেন্টেন্স হলে ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ অথবা ওয়ন্ট ইউ। মেন কথা হচ্ছে কোনো সেন্টেন্স যদি লেট, শুধুমাত্র লেট দ্বারা শুরু হয় সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেনটি কি করব, উইল ইউ অথবা ওয়ন্ট ইউ সরাসরি বসিয়ে দিতে পারবো। হয় উইল ইউ না হয় ওয়ন্ট ইউ বসাবো। যেমন লেট মি ফিনিশ দ্য অ্যাক্টিভিটি, আমাকে কাজটি শেষ করতে দাও। সেন্টেন্সটি কি দিয়ে শুরু, লেট। যে কোনো সেন্টেন্স লেট দ্বারা শুরু হলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়, আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি বসাতে পারি, উইল ইউ অথবা ওয়ন্ট ইউ সরাসরি বসিয়ে দেব। নেক্সট এক্সাম্পলটা দেখি, লেট হিম সিট হেয়ার, তাকে এখানে বসতে দাও। যে সেন্টেন্সটি লেট দ্বারা শুরু হবে অথবা লেটের পরে অবজেক্ট হিসেবে কি থাকতে পারে, মি, হার, দেম, এগুলো যদি থাকে তাহলে সেই সেন্টেন্সে সরাসরি আমরা কি বসাবো, উইল ইউ অথবা ওয়ন্ট ইউ। উইল ইউ অথবা ওয়ন্ট ইউ যে কোনো একটি বসালে হবে। ডিয়ার লার্নার্স, এবার রুল 9টা দেখব। কোনো সেন্টেন্স যদি হিয়ার, দেয়ার, দিস
দোজ, দ্যাট, দিস, ওয়ান দ্বারা শুরু হয়, তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় উক্ত সাবজেক্ট সরাসরি বসে যাবে। মেন কথা এখানে হেয়ার, দেয়ার, দিস, দোজ, দ্যাট, দিস, ওয়ান দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয়ে যায়, এটার কোনো আদার্স কোনো প্রোনাউন বসানো লাগবে না। এখানে যদি এই ওয়ার্ডগুলো দ্বারা শুরু হয় কোনো সেন্টেন্স, ট্যাগ কোশ্চেন করার সময় ওই ওয়ার্ডগুলো বসাতে পারবে। যেমন হেয়ার ইজ আ ল্যাপটপ, এখানে হেয়ার আছে, আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ এটা যেহেতু আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স সেক্ষেত্রে আলাদা, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। সেক্ষেত্রে আমরা কি করব, ফার্স্টের সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ সেটা সিলেক্ট করব। সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ, কারণ হচ্ছে সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, তাহলে আমরা কি নিয়ে আসতে পারবো, নট ইউজ করতে পারবো। তাহলে সেন্টেন্সের অক্সিলারি ভার্ব কোনটা, ইজ। এখানে সেন্টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, তাহলে সর্বপ্রথম কি বসাবো, ইজ। এবার সেন্টেন্সটি যেহেতু আমাদের অ্যাফার্মেটিভ তাহলে আমরা কি বসাতে পারি, নট। নট আমরা অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত হারে বসাবো, এন অ্যাপোস্ট্রফি টি। এবার এখানে সাবজেক্ট রুল 9-এ বলা হয়েছে সাবজেক্ট যদি হেয়ার থাকে তাহলে সরাসরি আমরা এখানে হেয়ার বসিয়ে দিতে পারবো, কোনো প্রোনাউন বসানো লাগবে না, সরাসরি হেয়ার বসিয়ে দিলে হয়ে যাবে। নেক্সট এক্সাম্পলটা দেখি, দিস ইজ আ ফ্যান। এখানে দিস হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ, সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, কারণ হচ্ছে বা নেগেটিভ কোনো ওয়ার্ড নেই। তাহলে আমরা কি করতে পারি, সর্বপ্রথম অক্সিলারি ভার্ব, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, ট্যাগ কোশ্চেন করার সময় সর্বপ্রথম অক্সিলারি ভার্ব বসাতে হবে, তারপরে সংক্ষিপ্ত একটা নট বসাবো, নট। এবার সেন্টেন্সটি যেহেতু আমাদের দিস দিয়ে শুরু, দিস দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে সরাসরি আমরা দিস বসিয়ে দেব, দিস, লাস্টে কোশ্চেন মার্ক দিতে হবে, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট এক্সাম্পলটা দেখি, দ্যাট ইজ নট এ ম্যান। এখানে দ্যাট হচ্ছে সাবজেক্ট, আর ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, আর নট হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তাহলে সেন্টেন্সে যেহেতু নেগেটিভ ওয়ার্ড আছে তাহলে সেন্টেন্সটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, আর না বোধক বা নেগেটিভ সেন্টেন্স হলে ট্যাগ কোশ্চেন করার সময় আমাদের নট নিয়ে আসা যাবে না, ট্যাগ কোশ্চেন করার সময় নট ইউজ করা যাবে না। এর জন্য সর্বপ্রথম আমরা ইজ ইউজ করব, ইজ। ইজ বসানোর পরে যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ নট আছে তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় নট বসবে না। এবার সেন্টেন্সের সাবজেক্টটা দেখি, এখানে সেন্টেন্সের শুরুতে আছে ড্যাট, ড্যাট হচ্ছে সাবজেক্ট, যদি ড্যাট থাকে তাহলে সেন্টেন্সে সরাসরি ড্যাট বসিয়ে দিতে হবে, এর কোনো প্রোনাউন বসানো লাগবে না, কারণ এখানে যেগুলো আছে হিয়ার, দেয়ার, দিস, দোজ, দ্যাট, দিস, ওয়ান এগুলো সবগুলোই প্রোনাউন, তো এগুলো কোনো পরিবর্তন হয় না, এটা হচ্ছে অ্যান্সার। কোনো সেন্টেন্সে সাবজেক্ট যদি নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং ইত্যাদি থাকলে তার প্রোনাউন রূপে ইট বসে। এখানে 4টি ওয়ার্ড আছে, নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং। এই 4টি ওয়ার্ড যদি সেন্টেন্সের শুরুতে বা সাবজেক্ট হিসাবে বসে তখন ট্যাগ কোশ্চেন করার সময় এদের পরিবর্তে আমরা ইট ইউজ করব। সো আমরা কিছু এক্সাম্পল দেখি, এনিথিং ইজ অ্যাকসেপ্টেড, সবকিছু গ্রহণযোগ্য বা কোনো কিছু গ্রহণযোগ্য। যে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ সর্বপ্রথম সেটা জাস্টিফাই বা আইডেন্টিফাই করতে হবে, তো এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই তাহলে শিওর এই সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ বা হা বোধক। এই জন্য আমাদেরকে নিয়ে আসতে হবে সংক্ষিপ্ত একটা নট বা অ্যাব্রিভিয়েশন নট ইউজ করতে হবে, এন অ্যাপোস্ট্রফি টি। তো এখানে হচ্ছে তারপরে কি করতে হবে, সেন্টেন্সটির ভিতরে অক্সিলারি ভার্ব আছে কিনা সেটা আইডেন্টিফাই করো। ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর আমাদের এখানে এই সেন্টেন্সটির সাবজেক্ট হচ্ছে এনিথিং, আর সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ এই জন্য নট ইউজ করতে হবে। সর্বপ্রথম ট্যাগ করার সময় তোমাদেরকে অক্সিলারি ভার্বটা আগে বসাতে হবে, তাহলে এখানে আমাদের অক্সিলারি ভার্ব আছে ইজ, এই জন্য এখানে বসবে ইজ।
সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, এই জন্য কি বসাবো আমরা নট, এন অ্যাপোস্ট্রফি টি। তারপরে সাবজেক্টে প্রোনাউন বসে অলওয়েজ টাইম। যদি এখানে প্রোনাউন থাকতো তাহলে আমরা ডিরেক্টলি প্রোনাউন বসিয়ে দিতাম। এখানে এনিথিং আছে, এনিথিং এর প্রোনাউন হিসাবে আমরা কি ইউজ করব, ইট। এখানে বলা হয়েছে রুলে ইট বসবে, তাহলে এখানে আমরা বসিয়ে দেব ইট। লাস্টে একটি কোশ্চেন মার্ক তোমাদেরকে ইউজ করতে হবে। নেক্সট এক্সাম্পলটা দেখি, নাথিং ক্যান বি পসিবল উইদাউট ইউ। কোনো কিছু সম্ভব না তোমাকে ছাড়া। এখানে হচ্ছে সেন্টেন্সটি অক্সিলারি ভার্ব কোনটা সেটা আগে সিলেক্ট করি। এই যে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ক্যান হচ্ছে অক্সিলারি ভার্ব। সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ? যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থাকবে সেটাকে করতে হবে নেগেটিভ, এবং নেগেটিভ থাকলে ট্যাগ করতে হবে অ্যাফার্মেটিভ। এই সেন্টেন্স হচ্ছে নাথিং, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ডও হয়, নেগেটিভ ওয়ার্ড হয়। আবার এই সেন্টেন্সটির সাবজেক্ট হচ্ছে নাথিং, তাহলে নাথিং মানে কোনো কিছু না, তাহলে সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ। সেক্ষেত্রে আমরা কি ইউজ করে, সর্বপ্রথম অক্সিলারি ভার্ব। এখানে আমাদের অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, ক্যান বসিয়ে দিয়েছি। এবারকে কি ফলো করতে হবে, যে সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে নট বসাতে হবে, আর যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় তাহলে নট বসবে না ট্যাগ কোশ্চেন করার টাইমে। তাহলে এখানে হচ্ছে নাথিং, নাথিং মানে কোনো কিছু না, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ বা না বোধক। এবার সাবজেক্ট হিসাবে আছে কি এখানে নাথিং। আর রুল 10-এ বলা হয়েছে যদি কখনো সেন্টেন্সের শুরুতে বা সাবজেক্ট হিসাবে যদি নাথিং থাকে সেটা প্রোনাউন রূপে আমরা কি বসাতে পারি, ইট। ইট নাথিং হচ্ছে সাবজেক্ট হিসাবেও ইউজ করা হয়েছে, নাথিংটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড হিসাবে এখানে ইউজ করা হয়েছে, এই জন্য ক্যান ইট বসবে। সামথিং ইজ বেটার দ্যান নাথিং, দিস ইজ এ প্রোভার্ব। এটা একটা কিন্তু প্রবাদ বাক্য। সামথিং ইজ বেটার দ্যান নাথিং, নাই মামা আছে কানা মামা ভালো। তো এখানে হচ্ছে সাবজেক্ট হিসাবে আছে সামথিং, সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে আছে কি ইজ। সেন্টেন্সটি কিন্তু নেগেটিভ অর্থে ইউজ করা হয়েছে, নাথিং হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তো যদি সেন্টেন্সের নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে তোমাদের ট্যাগ কোশ্চেন করার সময় নট আসবে না। তাহলে এখানে আমাদের অক্সিলারি ভার্ব আছে ইজ, সর্বপ্রথম ট্যাগ করার টাইমে তোমাদেরকে অক্সিলারি ভার্বটা আগে বসাতে হবে। এখানে সর্বপ্রথম বসাবো ইজ। এখানে সাবজেক্ট হিসাবে কি আছে, সামথিং আছে, তাহলে সেন্টেন্স সামথিং আছে সাবজেক্ট। যদি সামথিং সাবজেক্ট থাকে তাহলে এর প্রোনাউন রূপে আমরা কি বসাতে পারি, ইট। এই যে এখানে দেওয়া আছে ইট, তাহলে ইট বসবে। এবার অনেকে ভাবতে পারে যে সেন্টেন্সটি নেগেটিভ না অ্যাফার্মেটিভ। সেন্টেন্সটি নাথিং থাকলে সেটা হচ্ছে নেগেটিভ, আর পূর্বের ক্লাসে কোনগুলো নেগেটিভ ওয়ার্ড সেগুলো সম্পূর্ণ দেখে দেওয়া হয়েছে। তোমরা প্রয়োজন হলে পূর্বের ক্লাসগুলো ভালো করে দেখে তারপরে পার্ট 3 বা ক্লাস নাম্বার 3 এটা দেখবে। আর আরেকটি বিষয়, যদি কখনো প্রবাদ বাক্য পাওয়া যায় সেক্ষেত্রে আরেকটা বিষয় তোমরা ইউজ করতে পারো, যে ডিরেক্টলি সেই প্রবাদ বাক্যটিকে তোমরা ইজেন্ট ইট হিসাবে ইউজ করতে পারো। এই যে এটা ইজেন্ট ইট। যদি কোনো প্রবাদ বা প্রভাব পাও সেই সেন্টেন্সটির ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অ্যাফার্মেটিভ না নেগেটিভ সেটা দেখার কোনো প্রয়োজন নেই, তোমরা ডিরেক্টলি ইজেন্ট ইট দিতে পারো। শুধুমাত্র প্রবাদের ক্ষেত্রে এটা ইউজ করা যায়। স্টুডেন্টরা সবচেয়ে বেশি মিস্টেক করে থাকে রুল 11 এটা। সো এটা আজকে তোমাদেরকে আমি খুব ভালোভাবে ক্লিয়ার করে দেব। কোনো সেন্টেন্সে যদি এভরিবডি, সামবডি, নোবডি, নো ওয়ান, এনিওয়ান, সামওয়ান, এনিবডি, নান ইত্যাদি থাকলে প্রোনাউন হিসাবে দে বসবে। তার মানে এখানে যে ওয়ার্ডগুলো আছে ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে বসে সেক্ষেত্রে প্রোনাউন হিসাবে তোমাদেরকে বসাতে হবে দে, কারণ ট্যাগ কোশ্চেন করার সময় প্রোনাউন রূপে দে বসাতে হবে। কিন্তু ভার্বের সাথে যদি এস অথবা ইএস যুক্ত থাকলেও অক্সিলারি ভার্ব হিসেবে ডু বসে। কেন এস বা এস যুক্ত থাকা সত্ত্বেও ট্যাগ কোশ্চেন করার সময় শুধুমাত্র ডু বসে সেটা ক্লিয়ার করে দেব। তো ফার্স্টে আমরা একটা এক্সাম্পল দেখি। নোবডি বিলিভস এ লায়ার, মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। এখানে সাবজেক্ট হিসাবে সেন্টেন্সটিতে আছে নোবডি। এই নোবডি যেহেতু আছে সেন্টেন্সটি সাবজেক্ট নোবডি, তার সাথে সেন্টেন্সটি কিন্তু
নেগেটিভ, কারণ যে সেন্টেন্সে নো বডি থাকে, নো বডি মানে কেউ না, তার মানে সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ। তাহলে সেন্টেন্সটি কি হবে? ট্যাগ কোশ্চেন করার সময় অ্যাফার্মেটিভ হবে, ট্যাগটি হবে কিন্তু অ্যাফার্মেটিভ। তাহলে সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা ফার্স্টে ফলো করো। সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই। যদি ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা কি ইউজ করি? অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ। আর যে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, ডু, ডাজ, ডিড অক্সিলারি ভার্ব হিসেবে ধার নিয়ে থাকি। তো এই সেন্টেন্সে তোমাদের অক্সিলারি ভার্ব নেই, সো প্রিন্সিপাল ভার্বের সাথে এস বা এস যুক্ত আছে, এর জন্য এটার জন্য আমাদের নিয়ে আসা উচিত ডাজ। কিন্তু এই ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে যদি এই পাস্ট এখানে যে কয়েকটি ওয়ার্ড আছে এগুলো যে সাবজেক্ট হিসাবে বসে, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে ডু নিয়ে আসতে হবে। কেন নিয়ে আসতে হবে সেটা বলি। সেন্টেন্সটি যেহেতু নেগেটিভ, এর জন্য কি নিয়ে আসবো আমরা? ভার্বের সাথে এস বাই এস থাকলে কি নিয়ে আসা হয়? ডাজ। কিন্তু এটার জন্য ডু নিয়ে আসতে হবে, ডু। তারপরে সেন্টেন্সটি যেহেতু নেগেটিভ এই জন্য নট বসবে না। আর এখানে নো বডি সাবজেক্ট হিসাবে আছে, নো বডির পরিবর্তে প্রোনাউন রূপে আমরা কি বসাবো? দে। এখানে বসাবো দে। এবার এটা ক্লিয়ার করি। ভার্বের সাথে এস বা এ যুক্ত থাকলে আমাদের ডাজ বসাতে হয়, কিন্তু কখনো কি শুনেছো যে দের পরে কখনো ভার্বের সাথে এস বা এস বসে? যখন আমরা ট্যাগ কোশ্চেন করব, দের পরে কখনো ডাজ অথবা ভার্বের সাথে এস বা এস কখনো বসে? সেজন্য এখানে ডু বসাতে হবে। সাবজেক্টকে কেন্দ্র করে ট্যাগ যখন আমরা স্টার্ট করছি, সেই সাবজেক্টকে কেন্দ্র করে এখানে অক্সিলারি ভার্বটা বসাতে হবে। দের পরে এই জন্য বসবে ডু। এবার দেখি, এভরিবডি লাভস দেয়ার চাইল্ড, প্রত্যেকে তার বাচ্চাদের ভালোবাসে। এভরিবডি, এখানে কিন্তু এভরিবডি হচ্ছে সাবজেক্ট। লাভস দেয়ার চাইল্ড সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, এই জন্য ট্যাগ হবে নেগেটিভ। অ্যাব্রিভিয়েশন নট বা সংক্ষিপ্ত নট ইউজ করতে হবে এই সেন্টেন্সে। আর এভরিবডির জন্য আমরা কি ইউজ করব? দে, কারণ এভরিবডি থাকলে ট্যাগের সময় তোমাদেরকে দে ইউজ করতে হয়। তো এবার হচ্ছে প্রথমে আমরা দেখি লাভস আছে, ভার্বের সাথে এস বাই এস। ভার্বের সাথে যদি এস বাই এস থাকে, আমি একটা ছোট্ট করে একটা নোট দিয়ে দিয়েছি, যতই ভার্বের সাথে এস বাই এস থাকুক না কেন শুধুমাত্র এই ট্যাগ কোশ্চেন গুলোর ক্ষেত্রে শুধু ডু ইউজ করব। সর্বপ্রথম কি বসাবো? ডু, তার সাথে সংক্ষিপ্ত নট, তারপরে দে। এখানে ডু নট দেওয়ার উদ্দেশ্য একটি, ভার্বের সাথে এস বাই এস থাকা সত্ত্বেও দের পরে কখনো ভার্বের সাথে এস বাই এস বসে না, যেহেতু দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বারের সাথে ভার্বের সাথে এস বাই এস কখনো বসে না। এর জন্য এইগুলোর ক্ষেত্রে বা এই রুলটার ক্ষেত্রে সবসময় ভার্বের সাথে এস বাই এস যাই থাক না কেন তোমাদের ডু ইউজ করতে হবে। তো আর দুইটা হচ্ছে এক্সাম্পল দেখি। এভরিবডি ইজ গোয়িং টু ভিজিট দ্য জু। তো এই সেন্টেন্সটি সর্বপ্রথম আমরা ফলো করবে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এর জন্য ট্যাগ করার সময় নট ইউজ করতে হবে। সেন্টেন্সে অক্সিলারি ভার্ব কোনটা? ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব। আর সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? এভরিবডি। তো এভরিবডির জন্য কি আসে? দে আসে। তো যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ এর জন্য ট্যাগ করতে হবে তোমাদের নেগেটিভ। তাহলে সর্বপ্রথম ট্যাগ করার সময় অক্সিলারি ভার্ব আগে বসবে। তো এখানে আছে ইজ, তো আমরা ওইখানে ট্যাগের সময় কি ইজ বসাবো না আর বসাবো সেটা একটু দেখি। আর এন্ড ডে, তো এটা করার উদ্দেশ্য কেন আর দেব? ছিল তো আমাদের ইজ। তো আমরা সকলে জানি এম, ইজ, আর তিনটা অক্সিলারি ভার্ব একে অপরের সাথে রিলেটেড বা সম্পর্কিত। আর আমরা সকলে জানি যে এভরিবডির পরে ইজ বসে, বাট যখন আমরা ট্যাগ করব সো এভরিবডির জন্য আমাদেরকে কি নিয়ে আসতে হবে? দে নিয়ে আসতে হবে। দের পরে কখনো কি দেখেছো যে দে যেহেতু আমাদের এখানে থার্ড পারসন প্লুরাল নাম্বার, দের পরে কখনো ইজ বসে না। ইজ বসে শুধুমাত্র সিঙ্গুলার নাম্বারে পরে, মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে পরে ইজ বসে। যখন আমরা ট্যাগ করব সেই সাবজেক্টটিকে তোমাদের বুঝতে হবে। এখানে রয়েছে দে, দের পরে কখনো ইজ বসে না, দেকে কেন্দ্র করে তোমাদের এখানে একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে। দের পরে কখনো ইজ বসে না, এই জন্য বসানো হয়েছে আর এন্ড দে। তো একটু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ ছিল এই জন্য নট দেওয়া হয়েছে। নেক্সট আর একটা এক্সাম্পল দেখি।
সামন ওয়াজ ডুইং দ্য ম্যাথ। তো সেন্টেন্সটি কি আছে? অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ? সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, তাহলে সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এই জন্য নট বসবে। আর সামন যে সেন্টেন্সে থাকবে সাবজেক্ট হিসাবে, সেই সেন্টেন্সে ট্যাগ করার টাইমে তোমাদেরকে দে ইউজ করতে হবে। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি বসাবো? ওয়াজ বসাবো না ওয়ার? ওয়ার নট দে। তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে ওয়ারেন্ট দে বা ওয়ার নট দে। তাহলে এখানে ওয়াজ না বসে কেন আমরা ওয়ার বসালাম? তো এই সাবজেক্টকে কেন্দ্র করে তোমার অক্সিলারি ভার্ব বসাতে হবে। দের পরে কখনো ওয়াজ বসে না, এই জন্য হচ্ছে আমরা ওয়ার বসাইছি। কারণ হচ্ছে ওয়াজ আর ওয়ার এর ভিতরে একটা রিলেটেড বা সম্পর্ক আছে। ওয়াজ ওয়ার এই দুটার ভিতরে একটা সম্পর্ক আছে। সামন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য বসেছে ওয়াজ। আর দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, আর প্লুরাল নাম্বারের পরে কখনো ওয়াজ বসে না, ওয়ার বসে। এটা হচ্ছে ওয়ার প্লুরাল ভার্ব, এই জন্য ওয়ার বসবে। আর অনেকে এই রুলটা সবচেয়ে বেশি মিস্টেক করে থাকে, এই কারণে তোমাদেরকে ভার্বটি প্লুরাল ইউজ করতে হবে। যেহেতু সাবজেক্টটি দে প্লুরাল, এই জন্য ভার্বও তোমাদের প্লুরাল ভার্ব বসাতে হবে। ডিয়ার লার্নার্স, এবার রুল 12টা দেখব। কোনো সেন্টেন্সে নো, নট, নান, নেভার, নাথিং, নেদার, হার্ডলি, স্কার্সলি, barely, seldom, few, little, no one, rarely, nobody থাকলে সেন্টেন্সটি নেগেটিভ বা নাবাদক বোঝাবে। এই রুলটার মানে হচ্ছে এখানে যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে বা খুঁজে পাও বা দেখতে পাও, তাহলে সেন্টেন্সটি নেগেটিভ হবে, এটা নিশ্চিত থাকবে। এখানে যে ওয়ার্ডগুলো আছে 100% সেটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে যখনই এই ওয়ার্ডগুলো কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে থাক, অবজেক্ট হিসাবে থাক, অথবা সেন্টেন্সের মাঝে থাক, যেখানে থাক না কেন সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্স বোঝাবে। তাহলে ট্যাগটি তখন কি করতে হবে? অ্যাফার্মেটিভ। তো দেখি, দে হ্যাভ ডান ফিউ ম্যাথ। এখানে ফিউ কথা উল্লেখ আছে, তাহলে সেন্টেন্সটি 100% নেগেটিভ। সেন্টেন্সে তারপরে অক্সিলারি ভার্ব খোঁজো। সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ। তারপরে সেন্টেন্সটি সাবজেক্ট দেখো দে। তো এই তিনটা জিনিসের উপর ফোকাস করলে ট্যাগ করছেন অলরেডি হয়ে যাবে। তো ফার্স্টে আমরা অক্সিলারি ভার্বটা বসিয়ে দেব। তারপরে সেন্টেন্সটি যেহেতু আমাদের নেগেটিভ, ফিউ থাকলে সেন্টেন্সটি নেগেটিভ হয়, এই জন্য নট ইউজ করা যাবে না, নট বসবে না। এবার সাবজেক্ট কি আছে? দে, তাহলে দে বসিয়ে দিতে হবে। দের পরে একটা কোশ্চেন মার্ক বা জিজ্ঞাসা চিহ্ন আছে, সেটা তোমাদেরকে বসাতে হবে। তারপর নেক্সট আর একটা দেখি, আই নেভার টেল এ লাই ইন মাই লাইফ। আমি আমার জীবনে কখনো মিথ্যা কথা বলবো না বা বলি না। তো সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ? 100% সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ। কিভাবে বুঝবো? নেভার, নেভার হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, তাহলে সেন্টেন্সটি যখন ট্যাগ করব তখন হচ্ছে অ্যাফার্মেটিভ হবে, তার মানে নট বসবে না। তো এখানে অক্সিলারি ভার্ব খুঁজি, সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে কার দিকে ফোকাস দিতে হবে? প্রিন্সিপাল বা মেইন ভার্বের দিকে। টেল, টেল মানে বলা, এই সেন্টেন্সে টেল হচ্ছে প্রিন্সিপাল বা মেইন ভার্ব। টেল ভার্বের সাথে এস বা এস নেই, আবার কি ভার্বের সাথে ইডি বা এখানে যে টেল আছে, টেল হচ্ছে প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম অথবা 1 নাম্বার রূপ বলি। তো এখানে প্রিন্সিপাল ভার্বের 1 নাম্বার রূপ, তো এটার জন্য আমরা কি নিয়ে আসবো? ডু। আর যদি 2 নাম্বার রূপ থাকতো তাহলে নিয়ে আসতাম ডিড। আর যদি ভার্বের সাথে এস বাই এস থাকে তাহলে নিয়ে আসতাম ডাজ। এক্ষেত্রে টেল আছে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বা ভার্বের 1 নাম্বার রূপ, এই জন্য নিয়ে আসবো ডু। সর্বপ্রথম ডু। আর এই সেন্টেন্সে নেভার আছে, তাহলে নট বসবে না। তারপরে ফলো করি, সেন্টেন্সের সাবজেক্ট কি আছে? আই। আই যেহেতু প্রোনাউন, সবসময় ট্যাগ করার সময় প্রোনাউন বসে। আই যেহেতু প্রোনাউন, এই জন্য সরাসরি আই বসে যাবে। এটা হচ্ছে এটার অ্যান্সার।
এবার আমরা রুল 13 দেখব। রুল 13টা কি বলেছে দেখি। কোনো সেন্টেন্সে নিড, নিডস অথবা নিডেড থাকলে অক্সিলারি বা সাহায্যকারী ভার্ব হিসেবে ডু, ডাজ, ডিড বসে। হ্যাঁ, আমরা সকলে জানি যে নিড হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। যদি কখনো সেন্টেন্সে একটি মাত্র মোডাল অক্সিলারি ভার্ব হিসেবে যদি শুধু নিড থাকে, সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেন হিসেবে নিড ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, এই জন্য আমরা বসাবো ডু। আর নিডস থাকলে ভার্বের সাথে এস বা এস যদি কখনো পাই, সেক্ষেত্রে আমরা দেব ডাজ। আর নিডেড, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্বের 2 নম্বর রূপ হিসাবে ইউজ করা হয়েছে নিডেড, তাহলে এটার জন্য আমরা কি বসাবো ডিড। দেখি আই নিড সাম বুকস, আমার কিছু বই প্রয়োজন। তো সেন্টেন্সটি কয় নম্বর রূপ? ভার্বের 1 নম্বর রূপ বা প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, এর জন্য আমরা সর্বপ্রথম কি বসাবো ডু। এবার সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ দেখি। সেন্টেন্সের নেগেটিভ কোনো ওয়ার্ড নেই, এর জন্য সংক্ষিপ্ত একটা নট ইউজ করতে হবে, এন অ্যাপোস্ট্রফি কমা টি। তারপরে এখানে সাবজেক্ট কি আছে আই, এর জন্য এখানে বসবে আই। তারপর নেক্সট আরেকটা এক্সাম্পল দেখে, শি নিডস এ লট অফ মানি, তার প্রচুর পরিমাণে টাকা প্রয়োজন। তো শি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য ভার্বের সাথে এস বা ইয়েস বসেছে। তো এটার ক্ষেত্রে মানে পূর্বের যে রুলটা করাইছি সেগুলো বাদে, সামবডি, এনিবডি, নোবডি, এগুলো বাদে যদি কখনো ভার্বের সাথে এস বা এস পাও, সেক্ষেত্রে আমরা কি বসাই ডাজ। এখানে বসাবো ডাজ। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ? সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ, এর জন্য কি বসাবো সংক্ষিপ্ত নট ডন্ট, তাহলে ডাজেন্ট। তারপর শি, এখানে শি কি হিসাবে আছে? শি প্রোনাউন আছে। শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শি ইউজ করা হয় মেয়েদের ক্ষেত্রে, মেয়েদের নামের পরিবর্তে শি বসে, এই জন্য শি প্রোনাউন, এই জন্য ট্যাগ কোশ্চেনে শি সরাসরি বসে যাবে। লাস্টে কোশ্চেন মার্ক দেওয়া লাগবে, লাস্টে একটি কোশ্চেন মার্ক দিতে হবে। তো আরেকটা এক্সাম্পল দেখি, দে নিডেড টু গেট এ প্লাস, তাদের এ প্লাস পাওয়ার প্রয়োজন ছিল। এখানে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, এই জন্য নট নিয়ে আসতে হবে। সেন্টেন্সের কোনো অক্সিলারি ভার্ব খুঁজে পাচ্ছি না, তো এখানে প্রিন্সিপাল ভার্বের 2 নম্বর হিসেবে ইউজ করা হয়েছে। ভার্বের 2 নম্বর রূপ বা পাস্ট ফর্ম যদি থাকে, তাহলে আমাদেরকে ডিড ইউজ করতে হয়, ডিড। সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ, ট্যাগ করার সময় নেগেটিভ করতে হবে, এই জন্য নট ইউজ করতে হবে। তারপরে সেন্টেন্সের সাবজেক্ট কি আছে? দে, দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই জন্য দে বসে যাবে। তো এবার আমরা 14 নাম্বার রুলটি দেখি। যে সকল ওয়ার্ড ফেমিনাইন জেন্ডার বা স্ত্রীলিঙ্গ বোঝায়, মানে এখানে ফেমিনাইন জেন্ডার বা স্ত্রীলিঙ্গ যদি এই ওয়ার্ডগুলো বোঝায়, কি কি আছে ফেমিনাইন বা স্ত্রীলিঙ্গ ওয়ার্ডগুলো, সেগুলো আগে একটু দেখে নিন। মন, আর্থ, সিজন, ঋতু, ঋতুর ভিতর আছে 2টি, স্প্রিং আর হচ্ছে অটাম। নেচার, লিবার্টি, জাস্টিস, মার্সি, পিস, হোপ, চ্যারিটি। রিভার বা নদীর ভিতর কয়টি আছে? 3টি, পদ্মা, মেঘনা, যমুনা। বাংলাদেশ, এই ওয়ার্ডগুলো যদি সাবজেক্ট হিসাবে বসে, তাহলে প্রোনাউন হিসাবে ট্যাগ কোশ্চেনে শি বসাতে হবে। এখানে যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সের শুরুতে বা সাবজেক্ট হিসাবে যদি বসে, প্রোনাউন রূপে শি বসাতে হবে। তো আমরা 2টা এক্সাম্পল দেখি। দ্য পদ্মা ইজ আ বিগ রিভার ইন আওয়ার কান্ট্রি, পদ্মা নদী হচ্ছে আমাদের দেশে সবচেয়ে বড় একটা নদী। এখন ইজ, এখানে যে ইজ আছে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ সেটা দেখি। সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, এর জন্য হচ্ছে নট ইউজ করতে হবে। তার সাথে আমাদের যে এই সেন্টেন্সের মূল বিষয় আছে সাবজেক্ট, দ্য পদ্মা। এখানে যে পদ্মা আছে, সো এই নদীটি নামের পরিবর্তে আমরা কি বসাবো? যখন ট্যাগ করব তখন হচ্ছে শি বসাবো। সেন্টেন্সটি
সর্বপ্রথম বসাতে হবে অক্সিলারি ভার্ব। সেন্টেন্স অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, বসানো হয়েছে। সেন্টেন্সে যেহেতু অ্যাফার্মেটিভ এই জন্য একটা নট ইউজ করতে হবে। তো তারপরে সেন্টেন্সের মূল বিষয় হচ্ছে সাবজেক্ট। যেহেতু পদ্মা একটা হচ্ছে নদীর নাম, আর যদি এই নদীর নামগুলো থাকে তাহলে সেখানে প্রোনাউন রূপে কি বসাতে হবে? শি। তাহলে ইজ অ্যান্ড শি। আর একটা এক্সাম্পল দেখি, দ্য মুন ইজ আ স্যাটেলাইট অফ দ্য আর্থ। চাঁদ হচ্ছে পৃথিবীর একটি উপগ্রহ। তাহলে এখানে আমরা ফলো করি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব কি আছে? ইজ। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ? সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, তাহলে সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ। তাহলে ট্যাগ করার সময় নট ইউজ করতে হবে। আর সেন্টেন্সের মূল বিষয় হচ্ছে দ্য মুন, সাবজেক্ট। এখানে মুন, মুন মানে চাঁদ। যদি মুন থাকে সেটাকে আমরা কি ওয়ার্ড ধরে নিই? ফেমিনাইন জেন্ডার বা স্ত্রীলিঙ্গ সাবজেক্ট হিসাবে ধরে নিই। আর ফেমিনাইন জেন্ডার বা স্ত্রীলিঙ্গ সাবজেক্ট যদি হয় সেক্ষেত্রে আমরা দি মুনের পরিবর্তে কি ইউজ করব? প্রোনাউন শি ইউজ করব। তাহলে সর্বপ্রথম কি বসাবো? ইজ। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ বলে এই জন্য বসানো হয়েছে নট। আর সাবজেক্ট দি মুনের পরিবর্তে দেওয়া হয়েছে শি। ইউজ টু যদিও মোডাল অক্সিলারি ভার্ব। হ্যাঁ, আমরা সকলে জানি যে ইউজ টু হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব, বাট ট্যাগ কোশ্চেনের সময় ইউজ টুর পরিবর্তে ডিড ইউজ করতে হবে। ট্যাগ কোশ্চেন করার সময় অক্সিলারি ভার্ব হিসাবে ডিড ইউজ করতে হবে। তো যেহেতু ইড যুক্ত আছে এই জন্য আমরা ডিড ইউজ করব। আর এখানে ইউজ টু মিনিংটা হচ্ছে অভ্যাস অর্থে ব্যবহার করা হয়েছে। তো দেখি, আই ইউজ টু স্পিক ইন ইংলিশ ডেইলি। আমি প্রতিদিন ইংরেজি বলি বা ইংরেজিতে কথা বলি। তো এখানে আছে ইউজ টু, এই ইউজ টুর জন্য কি আসবে? ডিড আসবে। আর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ? সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ কোনো ওয়ার্ড নাই, এর জন্য সর্বপ্রথম অক্সিলারি ভার্ব ডিড বসানো হয়েছে। সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ বলে এর জন্য ট্যাগ করার সময় নট ইউজ করতে হবে। তারপরে সাবজেক্ট হিসাবে কি আছে? আই। তো সাবজেক্ট যেহেতু আই আছে, আই হচ্ছে প্রোনাউন, তো এই জন্য সাবজেক্ট আই বসিয়ে দিতে হবে। অ্যাডজেক্টিভের পূর্বে যদি দি অথবা দা থাকে তাহলে প্লুরাল কমন নাউন হয়। যদি কোনো অ্যাডজেক্টিভের পূর্বে দি থাকে তাহলে সেটাকে প্লুরাল কমন নাউন হিসেবে ধরে নেওয়া হয়। তো ট্যাগ কোশ্চেন করার সময় ওই সাবজেক্টের প্রোনাউন হিসাবে যদি কখনো ট্যাগ কোশ্চেনে অ্যাডজেক্টিভের পূর্বে যদি দি সাবজেক্ট হিসাবে থাকে তখন হচ্ছে ওইটা হচ্ছে প্রোনাউন কমন নাউন হয়ে যায়। তখন ওই সাবজেক্টের প্রোনাউন হিসাবে কি বসবে? দে বসবে। তো দেখি একটা এক্সাম্পল, দি ফোর আর অলওয়েজ হ্যাপি। গরিবেরা সর্বদাই সুখী থাকে। তো এখানে দেখি দি ফোর, সো অ্যাডজেক্টিভের পূর্বে যদি দি থাকে সেটা কি হয়ে যাবে? তাহলে প্লুরাল কমন নাউন। এটা হচ্ছে প্লুরাল কমন নাউন। প্লুরাল কমন নাউনের জন্য এসেছে আর। অলওয়েজ হ্যাপি, তাহলে এটার ক্ষেত্রে আমরা কি বসাবো? যেহেতু সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ এই জন্য তোমাদের সেন্টেন্সটি ট্যাগ করার সময় নেগেটিভ করতে হবে, তার মানে হচ্ছে অ্যাপোস্ট্রফি নট ইউজ করতে হবে। তো এখানে হচ্ছে আর হচ্ছে অক্সিলারি ভার্ব, এই জন্য আর দেওয়া হয়েছে। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ বলে এই জন্য কি করা হয়েছে? সংক্ষিপ্ত নট বা অ্যাব্রিভিয়েশন নট দেওয়া হয়েছে। এখানে দি ফোর আছে, এটা হচ্ছে সাবজেক্ট, ফোর হচ্ছে অ্যাডজেক্টিভ, তার পূর্বে আছে দি। যদি অ্যাডজেক্টিভের পূর্বে যদি দি থাকে সেটাকে প্লুরাল কমন নাউন ধরা হয়। আর প্লুরাল হয়েছে বলে আর হয়েছে, দি ফোরের পরিবর্তে বা প্রোনাউন রূপে দে বসানো হয়েছে। আরেকটি এক্সাম্পল দেখি, দ্য ব্রেভ আর অলওয়েজ রেসপেক্টেবল। সাহস সর্বদাই সম্মানীয়। তো এখানে হচ্ছে আর হচ্ছে অক্সিলারি ভার্ব এর জন্য আর বসানো হয়েছে। তারপরে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ এর জন্য নট ইউজ করা হয়েছে। তো এখানে দেখি ব্রেভ, ব্রেভ মানে সাহস, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের পূর্বে যদি দি থাকে তাহলে এই নাউনটা হয়ে যাবে কি? কমন প্লুরাল নাউন হবে। তো প্লুরাল নাউন এটার জন্য আসবে কি? দে। যদি অ্যাডজেক্টিভের পূর্বে যদি দি থাকে সেটা হচ্ছে প্লুরাল কমন নাউন হয়ে যায়। আর প্লুরাল হলে তো আমরা কি ইউজ করব? দে ইউজ করব। এই জন্য দেওয়া হয়েছে আর এন্ড দে। রুল 17 দেখি, এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি সাবজেক্ট অ্যান্ড ভার্ব না থাকে তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় ডিরেক্টলি ইজেন্ট ইট বসিয়ে দিতে হবে। যদি কখনো কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্টও নেই এমনকি
ভার্বও নেই, সেক্ষেত্রে তোমরা ডিরেক্টলি ইজেন্ট ইট বসিয়ে দিবে। যদি সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব দুটাই থাকে তাহলে সে সাবজেক্ট এবং ভার্ব দুটা দিয়ে তোমাদের করতে হবে। যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব না থাকে সেগুলো দিয়ে আমরা একটা এক্সাম্পল দেখি। হাউ ফানি, তাহলে এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই, এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট নেই, এই জন্য ডিরেক্টলি ইজেন্ট ইট বসিয়ে দিতে হবে। হোয়াট এ প্রিটি, তো এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব নেই, এটাও নেই। হাউ ওড, এটাও নেই, তাহলে দুটার ক্ষেত্রে আমরা কি দেবো? ইজেন্ট ইট। তো নেক্সট নিচে যে এক্সাম্পলটা আছে সেটা দেখি। হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ওয়াজ, তাহলে এই সেন্টেন্সের লাস্টে কি বসবে? যেহেতু এই সেন্টেন্সটি কি এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি সাবজেক্ট এবং ভার্ব থাকে তাহলে আগের বা পূর্বের নিয়ম অনুযায়ী বসাতে হবে। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, এই জন্য নেগেটিভ বসাবো। সেন্টেন্সের সাবজেক্ট খুঁজবে এবং অক্সিলারি ভার্ব, সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে বসেছে ওয়াজ, সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ, এই জন্য বসানো হয়েছে নট। তো সেন্টেন্সের সাবজেক্ট কি? ইট, এই জন্য প্রোনাউন রূপে ইট বসানো হয়েছে। লাস্টে একটা কোশ্চেন মার্ক। রুল 18টা দেখবো। কোনো সেন্টেন্সে যদি সাবজেক্ট হিসাবে নন অফ, ম্যানি অফ, সাম অফ, মোস্ট অফ, অ্যানি অফ থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট পার্সন বা ব্যক্তি বোঝালে সেই ক্ষেত্রে বসবে দে, এবং থিংস বা বস্তু বোঝালে ইট বসাতে হবে। তার মানে বলতে চাচ্ছে যদি কোনো সেন্টেন্সে নন অফ, ম্যানি অফ, নন অফ, ম্যানি অফ, সাম অফ, মোস্ট অফ, অ্যানি অফ যদি থাকে, সেই সেন্টেন্সটি যদি ব্যক্তি বোঝায় সেক্ষেত্রে আমরা দে দেব, এবং বস্তু বোঝালে ইট বসাবো। তো এখানে আরেকটি নোট আছে দেখি। মোস্ট অফ দ্য স্টুডেন্টস, সাম অফ দ্য প্রবলেমস, নান অফ দ্য পিপল ইত্যাদি থাকলে সাবজেক্টটি প্লুরাল হবে, তার মানে দে আসবে। আমরা দুটো এক্সাম্পল দেখি। মোস্ট অফ দ্য স্টুডেন্টস নো ইট, অধিকাংশ ছাত্রছাত্রীরা এটি জানে, তার মানে হচ্ছে এটা হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। যদি মোস্ট অফ দ্য স্টুডেন্টস হয়, এখানে বলা হয়েছে মোস্ট অফ দ্য স্টুডেন্টস হলে সাবজেক্টে কি হবে? প্লুরাল হবে। তো এখানে অক্সিলারি কোনো ভার্ব আছে? নেই, তাহলে এখানে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে নো। আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ? সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ, এই জন্য কি আসবে? নট। তো সেন্টেন্সে যেহেতু অক্সিলারি ভার্ব নেই, নো আছে, নো হচ্ছে ভার্বের 1 নাম্বার রূপ বা প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, এর জন্য এসেছে ডু। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, এর জন্য বসবে কি? নট, তার মানে হচ্ছে ডন্ট। সেন্টেন্সের মেন বিষয় হচ্ছে এই যে সাবজেক্ট, তাহলে মোস্ট অফ দ্য স্টুডেন্টস এগুলোর জন্য যেহেতু ব্যক্তি বোঝায়, স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী, এগুলো ব্যক্তিকে বোঝায়, এর জন্য আমরা কি ইউজ করব? দে ইউজ করব, এই জন্য ডন্ট ডে ইউজ করা হয়েছে। তো এখন দেখি নান অফ দ্য প্রবলেমস ক্যান বি ডান ইট, কেউ এই সমস্যাটি সমাধান করতে পারছে না, ডান ইট করতে পারছে না। তাহলে এখানে দেখো নন অফ দ্য প্রবলেমস, প্রবলেমস মানে কি? সমস্যা। তো এটা হচ্ছে বস্তু বোঝাচ্ছে, এটা আমাদের সাবজেক্ট। আর এই সেন্টেন্স অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান। আর সেন্টেন্সটি হচ্ছে নন থাকলে সেই সেন্টেন্সে কি হয়? নেগেটিভ হয়, তার মানে আমাদের এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ ট্যাগ করতে হবে, এর জন্য দেওয়া হচ্ছে ক্যান। কিন্তু এই নন অফ দ্য প্রবলেমস যেহেতু সমস্যা, এটা বস্তু বোঝায়, এই জন্য প্রোনাউন রূপে আমরা কি দেব? ইট, ক্যান ইট। আরেকটি রুল দেখি। রুল 19। কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি অল অফ আস, সাম অফ আস, এভরি ওয়ান অফ আস, মোস্ট অফ আস এক্সেট্রা থাকলে প্রোনাউন হিসেবে উই বসে। হ্যাঁ, প্রোনাউন হিসেবে উই বসে অনেকে জানে, কারণ হচ্ছে আস হচ্ছে, উই হচ্ছে অবজেক্ট। যখনই আমরা সাবজেক্ট করব, যখনই ট্যাগ করবে, সেই জন্য আসের পরিবর্তে আমরা কি বসাবো? উই। উই আর হচ্ছে অবজেক্ট হচ্ছে আস, এই জন্য এখানে উই বসে। দেখি এভরি ওয়ান অফ আস সলভ ইট, আমাদের প্রত্যেকে এটি সমাধান করতে পারে। এখন দেখি তাহলে এখানে এভরি ওয়ান অফ আস এটা হচ্ছে সাবজেক্ট, এটা যদি সাবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা উই বসাবো। সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ? সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এই জন্য নট নিয়ে আসতে হবে। আর সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই, এটা হচ্ছে ভার্বের 2 নাম্বার রূপ, এর জন্য কি বসাতে হবে? ডিড। ডিড নিয়ে আসা হয়েছে, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, এই জন্য নিয়ে আসা হয়েছে নট। আর কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি এভরি ওয়ান অফ আস থাকে সেক্ষেত্রে আমরা বসাবো উই।
কোনো সেন্টেন্সে যদি অল অফ দেম, সাম অফ দেম, এভরি ওয়ান অফ দেম, মোস্ট অফ দেম ইত্যাদি থাকে তাহলে প্রোনাউন হিসাবে দে বসে। তার মানে হচ্ছে উপরের যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর সাথে যদি দেম যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? দে। কারণ দেমের সাবজেক্ট হচ্ছে দে আর দের অবজেক্টিভ হচ্ছে দেম। এই জন্য যদি দেম উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা দেব দে। এবং অল অফ ইউ, সাম অফ ইউ, এভরি ওয়ান অফ ইউ, মোস্ট অফ ইউ ইত্যাদি থাকলে প্রোনাউন হিসাবে ইউ ইউজ করব। এখানে ইউ ইউজ কেন করব? কারণ আছে প্রতিটা অফের পরে যদি ইউ থাকে, এই যে এভরি ওয়ান অফ ইউ, মোস্ট অফ ইউ, অল অফ ইউ, যদি ইউ থাকে সেক্ষেত্রে আমরা ইউ বসাবো সাবজেক্ট হিসাবে যখন ট্যাগ কোশ্চেন করব। আর উপরেরটা যদি অবজেক্ট হিসেবে দেম থাকে আর অবজেক্ট হিসেবে ইউ থাকলে তাহলে সেক্ষেত্রে দেব ইউ, আর দেম থাকলে সেক্ষেত্রে দেব দে। এখন দেখি অল অফ দেম, তাহলে এখানে সাবজেক্ট হিসেবে কি রয়েছে? অল অফ দেম। তো এখানে যেহেতু দেম আছে এটার জন্য আমরা কি ফলো করব? দে ইউজ করব যখন ট্যাগ কোশ্চেন করব। তো দেখি অল অফ দেম রিজেক্টেড ইট, তাদের অনেকে এটিকে প্রত্যাখ্যান করেছিল। তো এখন দেখি এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম বা ভার্বের 2 নাম্বার রূপ। এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ? সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এর জন্য ট্যাগ কোশ্চেন করার সময় আমরা নট ইউজ করব। আর এখানে যেহেতু ভার্বের 2 নাম্বার রূপ এর জন্য কি ইউজ করব? অক্সিলারি ভার্ব হিসেবে ডিড ইউজ করতে হবে। আর এখানে অল অফ দেম সাবজেক্ট আছে, যদি অল অফ দেম দেম কথা উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা দে সাবজেক্ট হিসাবে বসাতে পারি। এই জন্য দিয়েছি ডিডেন্ট দে। দেম থাকলে দে ইউজ করব। আর যদি মোস্ট অফ এর পরে যদি কখনো ইউ থাকে তাহলে আমরা প্রোনাউন হিসাবে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে ইউ ইউজ করব। মোস্ট অফ ইউ মিস্টেক ইট, তোমাদের অধিকাংশই এটি ভুল করে থাকে। তো এখানে মিস্টেক হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, ভার্বের 1 নাম্বার রূপ। আর এখানে সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এর জন্য ট্যাগ কোশ্চেন করার সময় নট ইউজ করতে হবে। তাহলে সর্বপ্রথম যেহেতু অক্সিলারি ভার্ব নেই সেজন্য আমরা কি করতে পারি? ডু নিয়ে আসবো। আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ বলে এই জন্য নিয়ে আসতে হবে নট। আর সেন্টেন্সটি সাবজেক্ট হিসাবে যদি মোস্ট অফ ইউ এই যে এই ওয়ার্ডগুলো থাকে তাহলে আমরা কি ইউজ করব? ইউ। আর বিশেষ করে একটি জিনিস তোমাদের সবচেয়ে বেশি করে মনে রাখতে হবে, সেটি হচ্ছে যদি মোস্ট অফ ইউ, অল অফ ইউ এগুলো পরে ইউ থাকে তাহলে ইউ বসাবো, আর যদি দেম থাকে দে। আর যদি কখনো আস থাকে সেই জন্য দেবো ওই। সো ডিয়ার লার্নার্স, এটা হচ্ছে ট্যাগ কোশ্চেনের লাস্ট ক্লাস। সো পূর্বের ক্লাসগুলো একটু ভালো করে দেখার পরে তোমরা পরবর্তী এই ক্লাসটি ভালো করে দেখবে। পরবর্তী ট্যাগ কোশ্চেনের বিগত সালের যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করে তোমাদেরকে দেখাবো, তাহলে অনেক ভালোভাবে সেগুলো রিয়ালাইজ করতে পারবে।